প্রশ্ন যে বিনীত গোয়েলের জায়গায় আজকে কাকে পুলিশ কমিশনার করা হবে। সেখানে কিন্তু প্রথম সারির এই 3 জন আইপিএস অফিসারের নাম উঠে আসছে, যার মধ্যে রয়েছেন সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে অজয় রানাদে। এরপর আজকে বিকেল বেলায় কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়ে যাওয়ার পর এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যখন আজকে ডিপার্টমেন্টাল অর্ডার বেরোবে, অর্থাৎ নোটিফিকেশন হবে, সেখানে কিন্তু স্পষ্ট আজকে নতুন পুলিশ কমিশনার হিসেবে লালবাজারে কে দায়িত্ব নিচ্ছেন। একেবারে সকলের নজর রয়েছে সেদিকে, আমাদেরও নজর থাকবে, তুমিও নজর রাখো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দুর্নীতির সঙ্গে জুড়েছে আরজিকর কাণ্ডে কর্তব্যে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ। সিবিআই হেফাজতে থাকা এহেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল হবে না তা নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়েছিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, কিন্তু 72 ঘন্টা কেটে যাওয়ার পরও উত্তর না মেলায় ফের পত্রাঘাত। জবাব দিয়েছে মেডিকেল কাউন্সিলও। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। ওই কাণ্ডে প্রথম থেকেই গাট করায় সন্দীপ ঘোষ। তাকে আরজিকরে দুর্নীতি কাণ্ডে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। এবার তার সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্তব্যে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ। সিবিআই এর এই পদক্ষেপের আগেই রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দেয় ন্যাশনাল মেডিকেল কমিশন। তাতে লেখা হয়, কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন হবে না। 72 ঘন্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছিল। 72 ঘন্টার সেই সময়সীমা শেষ গত বুধবার। ইতিমধ্যেই সন্দীপকে শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল, তবে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার মতো পদক্ষেপ করা হয়নি। কিন্তু সময়সীমা কেটে গেলেও জবাব না পাওয়ায় কাউন্সিলকে ফের পত্রাঘাত করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন। জানতে চাওয়া হয়েছে সন্দীপের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের সপ্তাহের শেষ কাজের দিনে চিঠি পেয়েছেন তারা। তারপর 3 দিন ছুটি থাকায় উত্তর দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবারই ওই চিঠির উত্তর দেওয়া হবে। কাউন্সিলের নিয়ম, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল হয় না। কিন্তু যদি কেউ অবাঞ্ছিত কোনো কাজের সঙ্গে যুক্ত হন, ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠকে ডাকা হয়। তেমন বৈঠক ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি। প্রসঙ্গত, রাজ্য মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেয়, তারপরেই কোনো চিকিৎসক চিকিৎসা করতে পারেন। তাই কাউন্সিলকেই চিঠি পাঠায় ন্যাশনাল মেডিকেল কমিশন। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, জি 24 ঘন্টা। ধর্মতলায় ধর্ণা শেষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার নতুন কর্মসূচি ঘোষণা বিজেপির। পথসভা, সই সংগ্রহ, সাফাই অভিযানের মাধ্যমে আন্দোলনের হাওয়া নিজেদের পালে টানতে মরিয়া গেরুয়া শিবির। প্রথমে শ্যামবাজার, সেখান থেকে ধর্মতলা। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির টানা 24 দিনের ধর্ণা কর্মসূচি সোমবার শেষ হলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের একটানা আন্দোলন বা বামেদের দফায় দফায় প্রতিবাদ মিছিলের তুলনায় বিজেপির ধর্ণা সেভাবে দাগ কাটতে পারেনি। এই পরিস্থিতিতে আন্দোলনের হাওয়া নিজেদের পালে টানতে নতুন কর্মসূচি ঘোষণা করল গেরুয়া শিবির। সোমবার ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, 18 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে পথসভা করবে বিজেপি। সেই দিন থেকেই শুরু হবে 1 কোটি সই সংগ্রহ অভিযান। 23 সেপ্টেম্বর জেলায় জেলায় থানা সাফাই করবে বিজেপি মহিলা মোর্চা। 25 সেপ্টেম্বর হাজরা মোড়ে সভা করবে গেরুয়া শিবির। আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 2 থেকে 3টে আমরা স্ট্রিট কর্নার করব, পথসভা করব। প্রত্যেকটি ওয়ার্ডে, শহর অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে পথসভা হবে। আমরা 1 কোটি মানুষের সই সংগ্রহ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব, তাকে অপসারণের দাবিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এর আগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। এদিন বিজেপির মঞ্চ থেকে ফের নবান্ন অভিযানের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। আবার নবান্ন অভিযান হবে, আর সেই অভিযানে আমি থাকবো। কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না। এই অভিযান ওই নবান্ন 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। তৈরি দিন এসে গেছে, হয়তো আত্মাহুতিও দিতে হতে পারে। মহাগুরুকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কুণাল ঘোষ। আরে এমএলএ ফাটা কেষ্ট, মিনিস্টার ফাটা কেষ্ট, সব যদি এরকম পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে।
কোন ইস্যুতে আন্দোলনে? নির্যাতন। মিঠুন দা, আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, যে কেস, যে মামলা, সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন, তারপর এখানে নাটক করতে আসবেন। নির্ঘাত সিনেমা আসছে, প্রচারের আলোয় থাকতে চাইছে। আমি খবর নিচ্ছি পুজোয় ওর কিছু আসছে কিনা। একদম এগুলো হচ্ছে প্লট। কুণালের পাল্টা কটাক্ষের জবাব দেননি মিঠুন, কটাক্ষ ফিরিয়ে দেননি অন্য বিজেপি নেতারাও। তবে পথসভা, সই সংগ্রহ থেকে সাফাই অভিযানের ঘোষণা করে তারা বুঝিয়ে দিয়েছেন আরজিকর ইস্যুতে শাসকের ওপর এতটুকু চাপ কমাচ্ছে না বঙ্গ বিজেপি। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা, জি 24 ঘন্টা। Educational excellence, vibrant campus, NBA, NAC and NIRF accredited programs. Dr. B.C. Roy Engineering College and a group of institutions, Durgapur. The great visionary who believed in action and nothing else. আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার MOS হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরোটি নবান্ন থেকে পাঠিয়ে দিতে আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি, সিবিআইয়ের পর এবার ইডির হানা। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বাড়িতে ইডির হানা। দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডির হানা। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা তৃতীয় শুনানি। আজ কি রিপোর্ট জমা দেবে সিবিআই? কর্মবিরতি প্রসঙ্গ কি উঠবে সুপ্রিম কোর্টে? থাকবে নজর। চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ। সরছেন বিনীত গোয়েল। বিকেল 4টে বিজ্ঞপ্তি। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর জানান মুখ্যমন্ত্রী, আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। সরছেন বিনীত গোয়েল। কলকাতার নতুন পুলিশ কমিশনারকে, পুলিশ কমিশনারের চেয়ারে বসবেন কে? জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকারের নাম নিয়ে জল্পনা। চূড়ান্ত নাম বিকেল 4টে। সিপি, ডিসি নর্থ সহ একাধিক দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। আজ সুপ্রিম কোর্টে শুনানির পর বিকেলে সিদ্ধান্ত, জানান চিকিৎসকরা। ঘোষণা আগেই ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে আজ ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। পরবর্তী মুখ্যমন্ত্রীকে আজই নাম ঘোষণার সম্ভাবনা। এখনো দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ সংলগ্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ফুটবল লিগে বা সুপার 6-এর লড়াই। আজ ফের নামছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ সুরুচি সঙ্গ। ম্যাচের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার শুধুমাত্র জি 24 ঘন্টায়। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 কিউএসটি বার, দেশের ভরসা।
নমস্কার, নিউজ 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি। আর এরই মধ্যে আজ সকাল থেকে আরজিকর দুর্নীতি মামলায় তদন্তে ইডি। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির হানা। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় তিনি ছিলেন। সিবিআইয়ের পর এবার ইডির হানা, সেটিতে সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি। একই সঙ্গে একযোগে 6 জায়গায় ইডির হানা। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামের সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডির হানা। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, বিক্রম দাস সিথি থেকে রয়েছেন এবং দাঁতপুর সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই বিক্রমের কাছে যাই। বিক্রম, এর আগে আমরা দেখেছিলাম সিবিআইয়ের হানা সুদীপ্ত রায়ের বাড়িতে, আর এবার সুদীপ্ত রায়ের বাড়ি, হাসপাতাল, বাংলো, সেখানে ইডির হানা। অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে। একেবারেই তাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যা একেবারে একটা পৃথক মামলা। সেই মামলাতেই আজকে একযোগে 6টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা, যার কেন্দ্রবিন্দু হলো যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ডক্টর সুদীপ্ত রায়, যিনি একজন চিকিৎসক বিধায়ক, শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তোমাকে এই মুহূর্তে দেখাবো যে বাড়ি এবং বাড়ি সংলগ্ন সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম রয়েছে সেখানে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। গোটা বাড়ি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে দিয়েছে এবং শুধুমাত্র এই বাড়িতেই নয়, পাশাপাশি কিন্তু সুদীপ্ত রায়ের কানেকশনে আরও 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, যেখানে হুগলির দাঁতপুরে তার যে বাংলো বাড়ি রয়েছে, বিলাসবহুল বাংলো বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে বালিগঞ্জেও সার্কুলার রোডে সেখানেও কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, যিনি কিনা ঘনিষ্ঠ, এবং তার সঙ্গে সঙ্গে আরো একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কেন এই তল্লাশি অভিযান, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সুদীপ্ত রয় তিনি কিন্তু সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানও বটে। তার সঙ্গে সঙ্গে তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু চেয়ারম্যান ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে গত বৃহস্পতিবারই সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা এই বাড়িতে তল্লাশি অভিযান চালায়, সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকে যে নথিপত্র সংগ্রহ করা হয় বা যে তথ্য তদন্তকারীরা পান, সেখানে কিন্তু মানি ট্রেল সংক্রান্ত একাধিক তথ্য তারা পেয়েছেন। যেই তথ্য পাওয়ার পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সক্রিয় হয়ে ওঠেন আজকের, এবং তারপরে কিন্তু মানি তদন্তে আজকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। এর আগে আমরা জানি যে সিবিআই তরফ থেকে যে তল্লাশি অভিযান চলেছিল সেখানে যে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছিল, সেই সূত্র ধরে তদন্তকারীরা মনে করছেন যে বিপুল আর্থিক লেনদেন, আর্থিক তছরূপ এবং যে দুর্নীতির টাকা তা কিন্তু সাইফন করা হয়েছে, বিভিন্ন জায়গায় পার্ক করা হয়েছে। সেখানেই সুদীপ্ত রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই সংক্রান্ত অনেক তথ্য উঠে আসতে পারে, এমনটাই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন। কারণ এর আগে যখন সন্দীপ ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন, তার পাশাপাশি কিন্তু তার এয়ারপোর্টে এক আত্মীয়র বাড়িতেও তল্লাশি অভিযান চলে, যেখান থেকে যেটা আমরা জানতে পারি যে গুচ্ছ উত্তরপত্র, অর্থাৎ হাসপাতালের চাকরির উত্তরপত্র সেখান থেকে পাওয়া যায়। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে যেহেতু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই ব্যক্তি, অর্থাৎ যার বাড়িতে আজকে তল্লাশি অভিযান চলছে সুদীপ্ত রায়, সেক্ষেত্রে তার এখানে কোনো কানেকশন আছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা যোগ আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য ইডির এই হানা। সঙ্গে থাকো, একই সঙ্গে হুগলির দিকে নজর রাখবো। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, সুদীপ্ত রায়ের বাংলো, সেখানে ইডির তল্লাশি চলছে এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি, কি আপডেট মিলছে? দেখো পায়েল, তথ্য এবং সূত্রের খোঁজেই কিন্তু মূলত কেন্দ্রীয় এজেন্সি আজকে সকাল থেকে 6টি জায়গায় হানা দিয়েছে এবং সুদীপ্ত রায় যেহেতু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, যে রোগী কল্যাণ সমিতি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এবং সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন সন্দীপ ঘোষ, ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেই সূত্র ধরেই কিন্তু ইডির এই অভিযান। এবং গত বৃহস্পতিবার সিবিআই যখন সুদীপ্ত রায়ের সিথির মোড়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি অভিযানে যায়, সেখান থেকে সূত্র মেলে যে হুগলির দাঁতপুর থানার দাঁড়পুরে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে এই গ্রামে, সুদীপ্ত রায়ের অনেকটা জায়গা, সাদা দেওয়াল, এবং সেই দেওয়ালের
সামনে যে বড় গেট রয়েছে সেটা বসুরায় লেখা, এবং এই গেটের ভিতরেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির যারা আধিকারিক তারা রয়েছে। এই বাংলোর ভিতরে একটি জলাশয় রয়েছে এবং সেখানে তোমার রাজহাঁস থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে বিভিন্ন পোষ্য এখানে আছে। এবং যেটা সকালবেলা দেখা গেছে যে 8টার সময় যখন ইডি আধিকারিকরা 5টি গাড়ি করে এখানে আসেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন এবং তারপর এখানে কেয়ারটেকার যিনি তাকে ডেকে আনা হয়, চাবি খুলে তারা ভিতরে ঢোকেন এবং এই বাংলোতে যাদের যাতায়াত ছিল, বাড়ির কাজের লোক থেকে শুরু করে এই বাড়িতে যারা আসতেন ইলেকট্রিশিয়ান, সবাইকেই কিন্তু ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। তার কারণ হচ্ছে যে তারা কিছু সূত্র পেতে চাইছেন। এখানে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখান থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে, কোনো তথ্য তারা পেতে পারেন, তাহলে এই যে আরজিকর দুর্নীতি মামলা, সেই মামলার যে তদন্ত সেটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে তারা মনে করছেন। যে কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সুদীপ্ত রায়ের সঙ্গে সম্পর্কিত এবং 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত, এখনো ইডির এই হানা চলছে সুদীপ্ত রায়ের বাড়ি, বাংলো এবং হাসপাতালে, একই সঙ্গে মোট 6 জায়গায়। ফিরবো এই আপডেট নিয়ে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন জি24 ঘন্টা। সফেদ 500 গ্রাম মাত্র। Educational excellence, vibrant campus, NBA, NAC and NIRF accredited programs. Dr. B.C. Roy Engineering College and a group of institutions, Durgapur. The great visionary who believed in action and nothing else. আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12:15, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার MOS হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য, যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না, তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে
বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আজ সকাল থেকে অ্যাকশনে ইডি। আরজিকর দুর্নীতি মামলায় তদন্ত। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়িতে ইডির হানা। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। সিবিআইয়ের পর এবার ইডির হানা। গত বৃহস্পতিবার সিবিআই সুদীপ্ত রায়ের বাড়ি হাসপাতালে যায়। সেখানে বেশ কয়েক ঘন্টা তারা তল্লাশি চালান। সুদীপ্ত রায় তিনি তখন বাড়িতে ছিলেন। আজকেও এবার সিবিআইয়ের পর ইডি। সেদিতে সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির হানা। আজ সকাল থেকে বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো ইডির অফিসাররা তারা রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে একযোগে 6 জায়গায় ইডির হানা। হুগলির দাঁতপুরের গানপুর গ্রামে সুদীপ্ত রায়ের যে বাংলো রয়েছে সেখানেও ইডির হানা। আজ সকাল 8টায় ইডির অফিসাররা তারা পৌঁছে যান সুদীপ্ত রায়ের বাংলোতে। সেখানেও চলছে ইডির তল্লাশি। सफेद 500 ग्राम मात्र 35 টাকা। Educational excellence, vibrant campus, NBA, NAC and NIRF accredited programs. Dr. B.C. Roy Engineering College and a group of institutions, Durgapur. The great visionary who believed in action and nothing else. আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধুবান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে। ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি, পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না, তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি,
কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি প্রদীপ্ত রায়ের বাড়িতে ইডি, সিবিআই এর পর এবার ইডির হানা আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বাড়িতে। দুর্নীতির মামলায় একযোগে 6 জায়গায় ইডির হানা। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা তৃতীয় শুনানি। আজ কি রিপোর্ট জমা দেবে সিবিআই? কর্মবিরতি প্রসঙ্গ কি বলে সুপ্রিম কোর্ট, থাকবে নজর। সিপি ডিসি নট সহ একাধিক দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। আজ সুপ্রিম কোর্টে শুনানির পর বিকেলে সিদ্ধান্ত, জানান চিকিৎসকরা। ঘোষণা আগেই ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আজ ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। পরবর্তী মুখ্যমন্ত্রীকে আজ নাম ঘোষণার সম্ভাবনা। এখনো দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ সংলগ্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ, সরছেন বিনীত গোয়েল। আজ বিকেল 4টায় বিজ্ঞপ্তি। চিকিৎসকদের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় 6 ঘন্টা ধরে এই বৈঠক চলে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে এবং আজ বিকেল 4টে নতুন সিপি দায়িত্বভার বুঝে নেবেন। সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছে। আমরা কথা বলবো, পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি পিয়ালি, বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছে, নতুন নগরপাল কে? একেবারে দেখো, বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছে এবং সেই জল্পনার তালিকাতে যারা যারা রয়েছেন তার মধ্যে রয়েছেন জাভেদ শামীম, তিনি আইডিতে রয়েছেন এই মুহূর্তে। তার সঙ্গে সঙ্গে সুপ্রতিম সরকার যিনি এগ্রি সাউথ বেঙ্গল পদে রয়েছেন, তার নাম নিয়ে জল্পনার মধ্যে রয়েছে। এডিপি সিআইডি রাজেশ শুক্লান, তার নামও রয়েছে, এবং অজয় রানাদেব। মূলত এই 4টে নামে কিন্তু জল্পনার মধ্যে রয়েছে। তার মধ্যে থেকে কলকাতার নগরপাল হতে পারে এবং তিনি রয়েছেন যদি একবারে দায়িত্ব হয় তার মধ্যে তুলে দেবেন। আজ বিকেল 4টে সেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা, সেই নামের তালিকায় রয়েছেন জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকারও। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিনীত গোয়েল তাকে সরানো হচ্ছে সিপির পদ থেকে। এই বিষয় নিয়ে গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন শুনব। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনবো এবং নতুন দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। গুজরাতে সিউড়ির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। সিউড়ির ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ট্রেনিং নিতে গুজরাটে গিয়েছিলেন ওই ছাত্রী এবং ফোনে বলা হয় আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠে আসছে। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, পরিবার কি অভিযোগ করছেন, কি জানা যাচ্ছে পুরো বিষয়?
দেখো, পরিবারের তরফ থেকে স্পষ্টত তারা দাবি করছেন যে এই ঘটনা কখনোই অস্বাভাবিক মৃত্যু নয়, এবং যে ম্যানেজমেন্টে তিনি হোটেল ম্যানেজমেন্টের জন্য যেখানে পড়তে গিয়েছিলেন সেখান থেকে জানানো হয়েছিল যে সেই মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবারের লোক এই দাবি একেবারেই মানতে নারাজ এবং এই অস্বাভাবিক মৃত্যু তারা একেবারেই মানতে নারাজ। তাদের যেটা দাবি যে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হোক, কিন্তু সেই তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো সহযোগিতা মিলছে না এমন তারা দাবি করছেন। তারা যেটা বলছেন যে গুজরাটে যেখানে সে পড়তে গেছিলেন, এই প্রিয়া দাস যিনি পড়তেন, সেখানে কিন্তু কার্যত সেই লোকাল থানা সেখানে তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও সে কোনোভাবেই কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং সঠিক তদন্ত হচ্ছে না। সে কারণে তিনি রাজ্য সরকার থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে দাবি করছেন যাতে গুজরাটের ওই লোকাল থানাকে বলা হয় এবং এই ঘটনার সঠিক তদন্ত করা হয়। যেটা দেখো, গোটা পরিবার যেটা জানাচ্ছে যে 12ই সেপ্টেম্বর তার পরিবারের কাছে হঠাৎ সেই ইনস্টিটিউট থেকে ফোন আসে এবং ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা দাবি পরিবারের লোকেদের, যে তার মেয়েদের সাথে তার কথা হয়েছে বারবার, আত্মহত্যার মতো কোনো কারণ তারা দেখতে পাননি বা কোনো কথা বলে তার মধ্যে কোনো অস্পষ্টতা বা কোনো রকম কোনো বিষয় তারা বুঝতে পারেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেয়ের মৃত্যু অস্বাভাবিক বা সুসাইড কেন হলো সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে সিউড়ির এই মল্লিকগুনা পাড়ায় যেখানে এই মেয়েটি বাড়ি ছিল সেখানে কার্যত একটা চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। মানুষ সকলে, ওই এলাকার যারা মানুষ তারাও পরিবারের পাশাপাশি তারাও কিন্তু ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন এবং যদি দোষী হয়ে থাকে বা আত্মহত্যাও যদি হয়ে থাকে সেক্ষেত্রে আত্মহত্যার প্ররোচনা যদি কেউ দিয়ে থাকেন সেক্ষেত্রে সবার কিন্তু দোষীদের শাস্তির দাবি এলাকার মানুষরা করছে এই মুহূর্তে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমার জামাই বউ আর আমার দাদা ওরাই গেছিল, ওরাই সব দেখেছে, ওরাই সব জানে, বডি টডি ওরাই সব নিয়ে এসেছে। পরে আমাকে লাস্টে বলা হয়েছে, আমাকে ওরা কিছু বলে না। আমাকে যখন বলেছিল তখন বলেছিল আমার বোন বেঁচে আছে, কিন্তু আমাকে বলেনি ওরা যে আমার বোন মরে গেছে। আমার বোনকে একদম আমার বোন ঠিক ছিল না। আমার বোনের শরীর এত খারাপ করে দিয়েছে। আমার বোন এরকম পাতলা ছিল না। আমার বোন ভালো ছিল। আমার বোনকে বাঁচতে দেয়নি, ফোন কথা বলতে দেয়নি। আমার বোনকে কদিন ধরে ফোনও সুইচ অফ, ফোনও পাচ্ছিলাম না। আমার বোনকে কি করে দিয়েছে ওরা। আমার বোন ছিল গুজরাটে, ওখান থেকে অনেক দূর, আর আমি আসতেও পারিনি আমার বোনকে দেখার জন্য। হোটেল ম্যানেজমেন্ট করতাম, আমরা হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম, আমরা ট্রেনিংয়ে ছিলাম। কিন্তু আমার বোন সুসাইড করতে পারে না, কারণ আমার বোন আমার কাছে আসতে চেয়েছিল। আমার বোন মরতো না। আমার বোনের সঙ্গে দুটো মেয়ে থাকতো, দুটোই রুমমেট ওর। গত কয়েকদিনের অতিবৃষ্টির জেরে দিকে দিকে প্লাবন পরিস্থিতি। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। মঙ্গলবার সকালে 1,49,000 কিউসেক জল ছাড়বে ডিভিসি। ঘাটালের পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ঘাটাল মহকুমার বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাস ব্লকে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। অন্যদিকে শিলাবতী বিপদসীমার উপর দিয়ে বইছে জল। চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে 200টি পরিবার কার্যত জলবন্দী। পুরুলিয়াতেও প্লাবন পরিস্থিতি বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের অতিবৃষ্টির জেরে দিকে দিকে প্লাবন পরিস্থিতি। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। আজ সকালে 1,49,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। ঘাটালের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, যে ছবি আপনাদের সামনে রাখছি। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাস ব্লকে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। শিলাবতীর জল বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। চন্দ্রকোনারও একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, জলবন্দী একাধিক পরিবার। পুরুলিয়াতেও প্লাবন পরিস্থিতি বিভিন্ন এলাকাতে। গত কয়েকদিনের অতিবৃষ্টির জেরে দিকে দিকে প্লাবন পরিস্থিতি। জেলায় জেলায় ঠিক ছবি ধরা পড়ছে, তাই আপনাদের সামনে রাখছি। ঘাটালের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। অন্যদিকে পুরুলিয়া, সেখানেও জলমগ্ন হয়ে রয়েছে একাধিক এলাকা। একই সঙ্গে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে 200টি পরিবার কার্যত জলবন্দী। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। শিলাবতীর জল বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। বাঁকুড়াতেও একই ছবি। বাঁকুড়ার ইন্দাস ব্লকে একাধিক গ্রাম পঞ্চায়েত একাধিক এলাকা জলমগ্ন। ঘাটাল থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ডিভিসি এর মধ্যে জল ছেড়েছে। আজ ডিভিসি জল ছেড়েছে প্রায় 1,49,000 কিউসেক। এবং ঘাটালের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আপনারা জানেন যে গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং যার জেরেই দিকে দিকে প্লাবন পরিস্থিতি।
আর এরই মধ্যে জল ছাড়ার পরিমাণও বাড়িয়েছে ডিভিসি। আজ সকালে 1,49,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা ঠিক কি ছবি তাই আপনাদের সামনে রাখছি। একদিকে ঘাটালের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ঘাটালের বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। অন্যদিকে যদি বাঁকুড়ার দিকে নজর রাখি, বাঁকুড়াতেও সে একই ধরনের ছবি উঠে আসছে। বাঁকুড়ার ইন্দাস ব্লক, সেখানে একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকা জলমগ্ন। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছে আমরা। অন্যদিকে শিলাবতীর জল বাড়ছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। পুরুলিয়া জেলাতেও প্লাবন পরিস্থিতির বিভিন্ন এলাকায়। চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে সেখানে 200টি পরিবার কার্যত জলবন্দী। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআই এর পর এবার ইডি হানা। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বাড়িতে দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডি হানা। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি। কি রিপোর্ট জমা দেবে সিবিআই? কর্মবিরতি প্রসঙ্গেও কি বলে সুপ্রিম কোর্ট? থাকবে নজর। ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ সরছেন বিনীত গোয়েল। বিকেল 4টে বিজ্ঞপ্তি। ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। সরছেন বিনীত গোয়েল। কলকাতার নতুন পুলিশ কমিশনার কে? পুলিশ কমিশনারের চেয়ারে বসবেন কে? জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকারের নাম নিয়ে জল্পনা। চূড়ান্ত নাম বিকেল 4টে। সিপি, ডিসি নর্থ সহ একাধিক দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র ডাক্তাররা। আজ সুপ্রিম কোর্টের শুনানির পর বিকেলে সিদ্ধান্ত জানালেন চিকিৎসকেরা। ঘোষণা আগেই ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে আজ ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। পরবর্তী মুখ্যমন্ত্রীকে আজই নাম ঘোষণার সম্ভাবনা। এখনো দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ সংলগ্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ফুটবল লিগে বা সুপার 6-এর লড়াই। আজ ফের নামছে ইস্ট বেঙ্গল, প্রতিপক্ষ সুরুচির সংঘ। ম্যাচের লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার শুধুমাত্র জি 24 ঘন্টায়। হেডলাইন নিবেদন করলেন পতঞ্জলি কেশকান্তি অ্যাডভান্স। নতুন চুল গজায়, চুল পড়া এবং অকাল পক্কতা রোধ করে। প্রয়াগ বাথওয়ার্স, আনন্দের মালিক হন এবং প্রয়াগের প্রেমে পড়ে যান। IIL ট্রাক্টর ব্র্যান্ডের শিলভা, যা ল্যাটাপোকা ট্রিপস এবং জেসের থেকে দেয় সুরক্ষার গ্যারান্টি। এবং কুইক পেন রিলিভিং অয়েল, ব্যথা থেকে দ্রুত আরাম। নমস্কার, শুরু করছি 11টার দুনিয়া। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ আজকে
মেডিকেল কলেজে খুন ও ধর্ষণ মামলার শুনানি শীর্ষ আদালতে শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং সেই শুনানির দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। শীর্ষ আদালতের এই শুনানির দিকে তৃতীয়বারের শুনানি এটা। গত শুনানিতেই সিবিআইয়ের কাছে তদন্তের শেষ অগ্রগতির রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে কি রিপোর্ট জমা দেয় সেই নিয়ে কৌতূহল রয়েছে। আর একই সঙ্গে সিবিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে স্টেটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে। কি রয়েছে রিপোর্টে? অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর সময় চালান তৈরি হয়। রাজ্যকে ওই চালান আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো তাদেরও আদালতে আজকে চালান জমা দেওয়ার কথা। এই বিষয়গুলো কিন্তু গত শুনানিতেই আমরা দেখেছিলাম যে নির্দেশ শীর্ষ আদালতের ছিল। আর এছাড়াও ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের পরে সেমিনার হলে কে ঢুকেছিল তাও রাজ্যের কাছে জানতে চেয়েছিল আদালত। আজকে এই সমস্ত বিষয়ে শুনানিতে উঠে আসার সম্ভাবনা রয়েছে। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, গত শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছিল। তার মধ্যে অবশ্যই যে বিষয় ছিল সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার বিষয় তো রয়েছে, আর একই সঙ্গে চালান, যেই চালান গত শুনানিতে আমরা দেখলাম যে রাজ্যের তরফ থেকে সেই বিষয়ে কপিল সিব্বল কিছু বলতে পারেননি, হলফনামা দিয়ে জমা দেওয়ার কথা ছিল পরবর্তী শুনানিতে। এই মুহূর্তে আর ঠিক কি বিষয়ে আপডেট রয়েছে, কি নজর দেখো, এই মুহূর্তে শুনানি শুরু হয়ে গেল। এই মুহূর্তে আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুরু হলো এবং প্রধান বিচারপতি তিনি প্রথম কয়েকটি মামলার উল্লেখ পর্বের পর আরজিকর মামলার শুনানি শুরু করছেন এবং তিনি প্রথমেই একটি নির্দেশ দিয়ে দিলেন যে প্রত্যেক আইনজীবী অর্থাৎ প্রতিটি পক্ষের আইনজীবী একটা সিরিয়ালি বলবেন, অর্থাৎ কেউই মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে বলতে শুরু করবেন না, একটা সিস্টেম থাকবে। এবং শুনানি শুরুর প্রথমেই তিনি জানিয়ে দিলেন যে গতবার এরকম কিছু ঘটনা ঘটেছে আর সেই কারণে প্রত্যেককে সময় দেওয়া হবে। তিনি তার সময়ে বলবেন এবং একে একে বলবেন, সিরিয়ালি বলবেন, নিজেদের বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি। এবং এই মুহূর্তে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি বলতে শুরু করেছেন। রাজীব, নজর রাখো। রাজীব, গোটা দেশ আজকে এই মুহূর্তে শুনানির দিকে তাকিয়ে। শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকজন পক্ষ তাদের নিজের বক্তব্য রাখবে। এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি বলতে শুরু করেছেন। আমরা প্রত্যেক মুহূর্তের শুনানির লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং আমরা সেই লাইভ স্ট্রিমিং এর আপডেট আপনাদের জানাতে থাকছি। এবং গত শুনানিতে আমরা যেরকমটা দেখেছিলাম যে ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তায় রাজ্যকে পদক্ষেপ করতে হবে, তাদের নিরাপত্তায় নজর, পুলিশ সুপারের পদমর্যাদার অফিসারদের নজর রাখতে হবে, আলাদা বিশ্রাম কক্ষের বন্দোবস্ত, শৌচাগার, সিসিটিভি বসানো, এই সমস্ত বিষয়কে কিন্তু রাজ্যের অবস্থান জানাতে হবে, এমনটাই শীর্ষ আদালতের নির্দেশ ছিল। আর একই সঙ্গে ডাক্তারদের, জুনিয়র ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তাররা যারা রয়েছেন তাদের জন্য যে নির্দেশ ছিল যে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, এই নির্দেশও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবং আর এটাও বলা হয়েছিল যে যদি তারা কাজে না ফেরে এই নির্দেশের পরে রাজ্য চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে, সেক্ষেত্রে আদালত এই বিষয়ে, শীর্ষ আদালত এই বিষয়ে বাধা দেবে না। এই বিষয়গুলো যেরকম ছিল। এবং ময়না তদন্তের সময় চালান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয় নিয়ে প্রধান বিচারপতিও বলেছিলেন, সেই চালান আজকে রাজ্যকে জমা দেওয়ার কথা ছিল। অবশ্যই সেদিকে নজর রয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট। আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীও রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গত শুনানিতেই আমরা দেখেছি উঠে এসেছিল। সেখানে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে তাদের ছেলে এবং মেয়ে, তাদের জন্য আলাদা বিশ্রামাগার, শৌচাগার, সিসিটিভি, সমস্ত নিরাপত্তার বিষয়টা যেরকম ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ময়না তদন্তের সময়ের চালান, যেই চালান গত শুনানিতে প্রধান বিচারপতি পর্যন্ত বলেছিলেন, যেটা এই পরবর্তী এই শুনানিতে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের, এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট তদন্তের অগ্রগতি, এই এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয় গত শুনানিতে আমরা দেখেছি। ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে, কি আপডেট আর রয়েছে? দেখো, সেটা হচ্ছে আজকে শুনানি পর্বের মূল 3টি পার্ট রয়েছে। যেটা তুমি বললে সেটা হচ্ছে যে সিবিআই ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট। সিবিআই মূল মামলার ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করেছে, মোটিভ অফ ক্রাইম কারা কারা যুক্ত আছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেই বিষয়ে একটা রিপোর্ট তারা আজকে পেশ করবে। তারা অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছেন। আর দ্বিতীয় দিক হচ্ছে এইটা যে সুপ্রিম কোর্টে আমরা জানি যে এর আগে একটা প্রশ্ন ওঠে যে ভিকটিম অর্থাৎ গার্ল, যে মৃতের যে পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের কিন্তু করার সময় চালান কপি কোথায়, সেই চালান কপি কিন্তু সেদিন দেখাতে পারিনি কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা। অর্থাৎ আজকে তারা রিপোর্ট দিয়ে বা হলফনামা দিয়ে তারা দেখাবেন তাদের চালান কপি। কারণ পুলিশের একটা অংশের বক্তব্য যে কলকাতা পুলিশের চালান হয় না, রিকুইজিশন হয়, সেই রিকুইজিশনের কপি, স্বাক্ষর কপি যারা দেখাবেন, একটা সেকেন্ড পার্ট।
মূল পাঠ হচ্ছে যেটা আপাতভাবে কিন্তু অচল অবস্থা কাটানো। গতকালকে কিন্তু এক দফা মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিকর্তা, মুখ্য সচিব সঙ্গে জুনিয়র ডাক্তারদের। সেখানে কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সিপিকে, স্বাস্থ্য অধিকর্তাকে তারা সেন্ট্রাল ডিসিশন সেন্টারকে সরাবে। এমন তো অবস্থা চিকিৎসক তারা তাদের আইনজীবী তারা চেঞ্জ করে তাদের বক্তব্য তারা রাখবেন, তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো তারা আইনজীবী মারফত রাখবেন। সুতরাং সেই অচল অবস্থা কাটাতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটা একটা বড় বিষয়, কারণ রাজ্য সরকারের মূল বক্তব্য হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সেটা কিন্তু প্রায় ভেঙে পড়েছে, সাধারণ মানুষরা চিকিৎসা পাচ্ছেন না। সেই কারণে তারা চাইছে যে এই অচল অবস্থা কাটিয়ে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরুক, যেটা গতকালকে মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার অবশ্যই তার সদর্থক একটা ভূমিকা পদক্ষেপ নেবে এবং সুপ্রিম কোর্টের কাছে তারা অবশ্যই বলবে তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, এবং গতকাল যে আলোচনা হয় সেই মিনিটসের কপি তুলে ধরা হবে, এমনটা কিন্তু আমি জানতে পারছি আইনজীবী সূত্রে। অর্ণবাংশ, তুমি সঙ্গে থাকো। শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আজকেও কিন্তু যে প্রত্যেকজন পক্ষ তাদের নিজস্ব বক্তব্য রাখবে। কপিল সিব্বাল রাজ্যের পক্ষের আইনজীবী, তিনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। একাধিক বিষয় আজকেও নজরে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কর্মবিরতিতে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। সেই কর্মবিরতি নিয়ে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ থাকে, কারণ যে সময় শীর্ষ আদালত গত শুনানিতে যে নির্দেশ দিয়েছিল যে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার যে নির্দেশ, আমরা দেখেছি তারপরেও ধর্ণা অবস্থান চলছে এবং চালান জমা দেওয়ার কথা আজকে হলফনামা আকারে রাজ্যের। একাধিক যে বিষয় আজকে শুনানির দিকেও এই মুহূর্তে নজর রয়েছে গোটা দেশের। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি, ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য, যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে, এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না, তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা
যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমার ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়ে গিয়েছে। সারা দেশ এই মুহূর্তে শীর্ষ আদালতের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে। গত শুনানিতে সিবিআইয়ের কাছে তদন্তের শেষ অগ্রগতির রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আরজিকর শুনানির লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি রয়েছে। রাজ্যের আইনজীবী আপত্তি জানিয়েছেন যে খবর আমরা যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি যে এই মামলার শীর্ষ আদালতে এই মামলার শুনানির দিকে যেখানে গোটা দেশ তাকিয়ে রয়েছে, তার লাইভ স্ট্রিমিংয়ে রাজ্যের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে। রাজ্যের আইনজীবী আপত্তি জানিয়েছেন লাইভ স্ট্রিমিংয়ে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিংয়ে হয়, প্রধান বিচারপতি যেমনটা বলেছেন, রাজ্যের তরফ থেকে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানানো হয়েছে বলেই এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে। শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে যেখানে গোটা দেশ তাকিয়ে রয়েছে, কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ে রাজ্যের আইনজীবীর তরফে আপত্তি জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবে বিষয়ে অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশ, কি খবর পাচ্ছ? রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানিয়েছেন, আর কি জানা যাচ্ছে অর্ণবাংশ? দেখো, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তিনি শুনানির অংশ নিয়েছেন। তার বক্তব্য যে লাইভ স্ট্রিমিংটা বন্ধ করা হোক, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন যে জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং বন্ধ করা যায় না বা বন্ধ হয় না, অর্থাৎ স্ট্রিমিং চলতে থাকে, এটাই নিয়ম। আর দ্বিতীয়ত তিনি বলছেন যে গত শুনানিতে আমি হেসেছি বলে এটা প্রচার করা হচ্ছে, এটা আমার 50 বছরের ভাবমূর্তিকে আঘাত করেছে। একই সঙ্গে বর্তমানে সিবিআই এর তরফ থেকে তুলে দেওয়া স্ট্যাটাস রিপোর্ট, তদন্তের অগ্রগতি রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু 3 বিচারপতি খতিয়ে দেখছেন, অর্থাৎ কোন কোন পয়েন্টে সিবিআই কি ইনভেস্টিগেশন করেছে, কাদের কাদের গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে কি কি সেকশন, কি কি অভিযোগ, সেই সম্পূর্ণ তথ্য এখন 3 বিচারপতি খতিয়ে দেখছেন। দেখার পর বিচারপতিরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে যদি তাদের কোনো সমস্যা হয়, কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে। আপাততভাবে সিবিআই দেওয়া স্ট্যাটাস রিপোর্ট কিন্তু পড়ছেন 3 বিচারপতি। অর্ণবাংশ, সেক্ষেত্রে এই শুনানি লাইভ স্ট্রিমিং হচ্ছে না? লাইভ স্ট্রিমিং দেখো হচ্ছে না এমনটা নয়, সেটা হচ্ছে বলাই হয়েছে যে জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ এই মামলার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিল। রাজ্যের যে আবেদন ছিল কপিল সিব্বালের লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, সেই ক্ষেত্রে আজকে প্রধান বিচারপতি বলেছেন জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ সেই কারণে কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে সুপ্রিম কোর্টের এই আরজিকর মামলায়। নজর রাখো অর্ণবাংশ। আর ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছে। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার,
আমার সাথে চন্দ্রিমা, আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে। ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি, ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন, বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব, এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি, সিবিআই এর পর এবার ইডির হানা আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বাড়িতে। দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডি হানা। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা 3য় শুনানি আজ। রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছে সিবিআই। কর্মবিরতি প্রসঙ্গে কি বলে সুপ্রিম কোর্ট, থাকবে নজর। সিপিডিসি নর্থ সহ একাধিক দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র ডাক্তাররা। আজ সুপ্রিম কোর্টের শুনানির পর বিকেলে সিদ্ধান্ত জানালেন চিকিৎসকেরা। ঘোষণা আগেই ছিল দিল্লি মুখ্যমন্ত্রী পদে আজ ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। পরবর্তী মুখ্যমন্ত্রীকে আজই নাম ঘোষণার সম্ভাবনা। এখনও দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ সংলগ্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সহ নিবেদনে বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গো এভরিওয়্যার, পুজো আর উইন্টারের বুকিং চলছে।
আরজিকর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতি যে স্ট্যাটাস রিপোর্ট সেই স্ট্যাটাস ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে জমা দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেই সমস্ত রিপোর্ট পড়ছেন এবং তারা যেটা বলছেন এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তারা বলছেন যে সিবিআই এই গোটা ঘটনার তদন্তের গভীরে যাওয়ার চেষ্টা করছে, সত্য সামনে আনার চেষ্টা করছে। এমনটাই কিন্তু এই স্ট্যাটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে যেটা জানানো হয়েছে। এর আগে লাইভ স্ট্রিমিং নিয়ে রাজ্যের আইনজীবী আপত্তি জানিয়েছিলেন, যদিও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং হয় এবং এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দেওয়া তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট এই মুহূর্তে প্রধান বিচারপতির বেঞ্চ তারা পড়ছে বলেই জানা যাচ্ছে। আর তারা এটাও বলছে যে সিবিআই তদন্ত গভীরে যাওয়ার চেষ্টা করছে। আর ঠিক কি হচ্ছে এই মুহূর্তে শুনানিতে আমরা জানবো। অর্ণবাংশ নিয়োগে আমাদের আরো আপডেট দেবেন। অর্ণবাংশ, দেখো সেটা হচ্ছে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির সিবিআই স্ট্যাটাস রিপোর্ট তারা পড়ে দেখেছেন। তাদের বক্তব্য এটাই যে প্রথমত তারা জিজ্ঞেস করেন চার্জশিটের মেয়াদ কতদিন অর্থাৎ জমা দেওয়ার জন্য। তখন বলা হয় 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারবে। সিবিআই তদন্তের রিপোর্ট দিয়েছে, সেটা দেখে বলতে পারি যে তারা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে। আর আপনারা সবাই জানেন যে লাইন টু লাইন সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট পড়ে বলা সম্ভব নয়, কারণ তদন্তের গোপনীয়তা নিয়ে সব আইনজীবীকে সতর্ক থাকতে হবে। গোপনীয়তা ফাঁস হলে তদন্ত কিন্তু বাধাপ্রাপ্ত, তদন্তে প্রভাব পড়বে। দ্বিতীয়ত তিনি বলছেন এটাও যে গত শুনানিতে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন মধ্যে ইনক্লুডেড রয়েছে। ভেরিয়াস লিডস অর্থাৎ তদন্তের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ লিডস সিবিআইয়ের হাতে এসছে। তারা কিন্তু আশ্বস্ত করছে যে তারা তাদের মতো করে তদন্ত করতে পারবে, তদন্ত করছে। সিবিআই কে একটা নির্দিষ্ট সময় দেওয়া দরকার, অ্যাডিকুয়েট টাইম কোট আনকোট, সেই টাইমটা আমরা দেবো, অবশ্যই ঘুমন্ত অবস্থার জন্য নয়, কারণ তারা ইনভেস্টিগেশন করবে সত্য উদ্ঘাটনের জন্য, সেই সময়টুকু আমরা দেবো। সিবিআই তরফ থেকে সলিসিটর জেনারেল তিনি বলেন যে এজেন্সির তরফ থেকে আমরা অ্যাসুরেন্স দিচ্ছি যে যেটাই আমরা লিখবো অর্থাৎ চার্জশিটে সেটা কিন্তু আমরা খুব সতর্ক থাকবো যাতে কোনোভাবে এই লিখনের ক্ষেত্রে কোনো অভিযুক্ত পক্ষে কোনো সুবিধা না হয়। অর্থাৎ এই অ্যাসুরেন্স সিবিআই তারা কিন্তু দিচ্ছে যে সমস্ত দিক থেকে তারা সতর্ক থাকছে। ইভেন চার্জশিটে যে সমস্ত বয়ান লেখা হবে সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে কিন্তু অভিযুক্তদের বেরিয়ে আসার একটা স্কোপ পাওয়া যায় বা দেখেন আইনজীবীরা, সেই স্কোপ যাতে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বা অভিযুক্ত পক্ষ তারা না পান সেই জন্য টাইট এবং সতর্কভাবে কিন্তু তার সিবিআই চার্জশিট লিখবে, এমনটা তারা আশ্বাস দিচ্ছেন কোর্টে। নজর রাখো অর্ণবাংশ। সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্ট পড়ে দেখেছেন প্রধান বিচারপতি এবং সে বিষয় নিয়ে কিন্তু সিবিআইয়ের প্রধান বিচারপতির বেঞ্চ যেটা জানিয়েছে যে সিবিআই তদন্তের গভীরে যাওয়ার চেষ্টা করছে, সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে এবং তাদের কাছে অনেক লিডস রয়েছে এবং উদ্ঘাটনের জন্য তাদের কিছু সময় দেওয়া দরকার। এমনটাই কিন্তু তদন্তের রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি যেমনটা বলেছেন এবং যে রিপোর্টে লাইন টু লাইন পড়া সম্ভব নয় এটাও বলা হয়েছে। আর এরই পাশাপাশি কিন্তু চার্জশিট প্রসঙ্গ উঠে আসে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বয়ান সেই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলোকে যেন সেই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে রাখা হয়, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে শুনানি পর্বে উঠে আসছে। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে সুখেন্দু শেখর রায়, তাকে নিয়ে কি তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে? জাগো বাংলার পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। এর আগে একাধিক পোস্ট এবং সেই পোস্টে বিতর্ক, সুখেন্দু শেখর রায়ের সেই পোস্ট যেটা দলকেও অনেকবার অস্বস্তিতে ফেলেছে এবং সিপিকে সিবিআই হেফাজতে দাবিও জানিয়েছিলেন তিনি। বাস্তিল দুর্গ পতনের মতন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন যেটা নিয়ে রীতিমতন বিতর্ক হয় এবং দলকে অস্বস্তিতে পড়তে হয়। আর এবার যেটা জানা যাচ্ছে যে জাগো বাংলার সম্পাদক পদ ছাড়ছেন সুখেন্দু শেখর রায়। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি, জানাবেন আরো বিস্তারিতভাবে। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে? জাগো বাংলার সম্পাদক পদ ছাড়ছেন সুখেন্দু শেখর রায়, কি কারণ, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, জাগো বাংলার সম্পাদক বহুদিন ধরে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদক তিনি অনেক বছর ধরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আরজিকর কাণ্ডে আমরা দেখেছি যে সুখেন্দু শেখর রায় একটার পর একটা টুইট করেছেন, প্রতিবাদ করেছেন, কখনো সিপিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন,
কখনো বলেছেন আমি ভয় করব না, কখনো কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কখনো আবার তিনি বাস্তিল দুর্গের পতনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আবার কখনো তিনি বলেছেন যে দেখা গেছে যে গতকালের পর একটি পোস্ট করেছেন সত্যমেবে বলে একটি পোস্ট করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই যে আরজিকর নিয়ে যে প্রতিবাদ চলছিল, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছিল যে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়ছে এবং এর মধ্যে আমরা দেখেছি জওহর সরকার তিনি রাজ্যসভার পদ ছেড়ে দিয়েছেন সাংসদের পদ। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে জাগো বাংলার সম্পাদক পদে তিনি আর থাকতে চান না বা থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। জাগো বাংলার সম্পাদক, জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তার সম্পাদক পদে তিনি আর থাকতে চান না বলে আজকেই নাকি জানিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে যে তিনি আর এই সম্পাদক পদে থাকতে চান না। ফলে রাজনৈতিক মহল মনে করছে যে তিনি যে প্রতিবাদ করেছেন আরজিকর কাণ্ডে সেই প্রতিবাদ এখনো জারি রয়েছে। এবার তিনি রাজ্যসভার সাংসদ পদ কি ছেড়ে দেবেন সেই উঠছে, স্বাভাবিকভাবে সেই জল্পনাও রয়েছে। কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে তিনি জাগো বাংলার সম্পাদক পদে থাকতে চান না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন শীর্ষ নেতৃত্বকে। ধন্যবাদ প্রবেশ। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধু বান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি এবং আমরা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি, সিবিআইয়ের পর এবার ইডির হানা আরজিকর রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যানের বাড়িতে। দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডির হানা। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা তৃতীয় শুনানি। আজকে রিপোর্ট জমা দেবে সিবিআই। ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। চলছে শুনানি সুপ্রিম কোর্টে। চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ সরছেন বিনীত গোয়েল। বিকেল 4টে বিজ্ঞপ্তি। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর জানান মুখ্যমন্ত্রী। সরছেন বিনীত গোয়েল। কলকাতার নতুন পুলিশ কমিশনার কে? পুলিশ কমিশনারের চেয়ারে বসবেন কে? জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকারের নাম নিয়ে জল্পনা। চূড়ান্ত নাম বিকেল 4টে। সিপিডিসি নর্থ সহ একাধিক দাবি পূরণের আশ্বাস। কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা। আজ সুপ্রিম কোর্টে শুনানির পর বিকেলে সিদ্ধান্ত, জানান চিকিৎসকরা। ঘোষণা আগেই ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আজ ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। পরবর্তী মুখ্যমন্ত্রীকে আজই নাম ঘোষণার সম্ভাবনা। এখনো দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ভ্রুকুটি। কলকাতা সহ সংলগ্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ফুটবল লিগে এবার সুপার 6 এর লড়াই। আজ ফের নামছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ সুরুচি সংঘ। ম্যাচের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রচার শুধুমাত্র জি 24 ঘন্টায়। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল,
India's #1 QST bar, দেশের ভরসা। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়লা। শুরুতেই নজর সুপ্রিম কোর্টে, কারণ ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণের মামলায় শুনানি শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু বিষয় উঠে আসছে, সেগুলি আপনাদের সামনে রাখছি। চার্জশিট দাখিলের মেয়াদ কত জানতে চায় সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের আইনজীবী জানান যে 90 দিন। আর সুপ্রিম কোর্টে সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তা পড়ে দেখেন প্রধান বিচারপতি এবং সেক্ষেত্রে যে পর্যবেক্ষণ বা যে বক্তব্যগুলো উঠে আসে সেখানে যেমনটা বলা হয় যে সিবিআইয়ের কাছে যা যা জানতে চাওয়া হয়েছে তারা সব কিছুরই উত্তর দিয়েছে এবং ভেরিয়াস লিডস সিবিআইয়ের হাতে আছে। আশ্বস্ত করেছে যে তারা তাদের মতো করে তদন্ত করছে, বলেন প্রধান বিচারপতি। তিনি স্ট্যাটাস রিপোর্ট তিনি পড়ে দেখেন এবং একই সঙ্গে সিবিআই মামলার গভীরে যাচ্ছে, সব দিক খতিয়ে দেখছে তারা। ওসি সহ দুজনকে গ্রেফতার করেছে তারা, এই বিষয়টিও সুপ্রিম কোর্টে উঠে আসে আজ। এবং একই সঙ্গে সিবিআইকে একটু সময় দেওয়া দরকার সত্য উদ্ঘাটনের জন্য, এমনটাও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। চার্জশিট ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব যাতে কোনোভাবে অভিযুক্তের পক্ষে সুবিধা না হয়, এমনটা মন্তব্য সিবিআইয়ের আইনজীবী। সরাসরি নজর রাখবো সুপ্রিম কোর্টের শুনানিতে লাইভ স্ট্রিমিং এ। This aspect, which we highlighted last time during the course of the hearing. Page ground G, page 5. We have not. Just a minute. Just give us a minute. Yes, ground G, not ground, my lord. Para number G, page 5. But, Mr. Solicitor, can you not summon ask the state police to make sure that this is handed over to you? It's not handed over. I'm. You have to seize it. You are investigating. That process is on. So that process is. 40 days have passed. Whether it has been rewritten or not, that also be. That's. Have you seized? The difficulty is, my lord, Please devices. ensure that you seize the DVR and just find out, have you used the blocker device or not? Because you have to ensure the authenticity of the hash value. And whether it is overwritten or not, because the devices can be overwritten. That depends on the capacity of the storage device. See, CBI has to ensure, because today your investigating officer is completely in charge of your investigating team. Correct. Make sure that the CBI itself seizes the entire, the DVR and the entire video footage. But it has to be from before and it has to be after. Absolutely. And not only that. Oh, you're absolutely right on that. Troubling factors. We have absolute clarity, you're right on that. And we hope that the CBI is going to do that. The troubling factor is, my lord, that whatever was leaked to the media with regard to this particular accused, I'm not going into that. But, my lord, till date, the sketch map has not been shown to your lordship. Because from what I have learned is that the place where the camera was placed is not at the entrance of that room, seminar room. There are also other entrances and exits. That the CBI will investigate, because it could have come from the other side and gone. And one of the last thing is, my lord, lordships, why? Because from my lord, the dead body challan, my lord, is now at rest because of the fact that it was shown to the Calcutta High Court. And my lord, we have footage. When the document was being looked at, I specifically said to my lords over there that this is the dead body challan. There was an acceptance and the thing was flagged. So there is no dispute that there is a dead body challan. And the last thing is, my lord, on the ground. Mr. Solicitor, just make sure, because even last time learned counsel had said that the dead body challan. সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি এবং আজ যে শুরুর দিকে লাইভ স্ট্রিমিং এ বিরোধিতায় রাজ্য, যদিও সেই বিরোধিতা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, তার মধ্যে যেমন রয়েছে যে মৃতার বাবার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিবিআই সেগুলো দেখবে। সিবিআই 5 দিন পরে দায়িত্ব নিলেও তারা সবটা খতিয়ে দেখবে, বলেন প্রধান বিচারপতি। কথা বলবো অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। অর্ণবাংশু, অর্থাৎ যে অভিযোগ তার বাবা করেছেন সে অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন প্রধান বিচারপতি। দেখো, একদম মৃতের বাবা একটি কনফিডেন্সিয়াল লেটার দিয়েছেন, সেখানে তিনি তার বক্তব্য যে কোন কোন বিষয়গুলি দেখা উচিত, তাদের মনে সংশয় প্রশ্ন জাগছে সেই নিয়ে তারা কিছু লেটার দিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে তারা কিছু তথ্য বা ইনফরমেশন তুলে ধরেছেন, সেটা সিবিআই খতিয়ে দেখবে।
সিবিআই যাতে পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করে চলে সেই জন্য পরিবারের তরফ থেকে তাদের আইনজীবীরা সওয়াল করে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সলিসিটর জেনারেল তিনি আশ্বাস দিয়েছেন অবশ্যই সিবিআই তারা কিন্তু পরিবারের সাথে সংযোগ স্থাপন করে তারা তদন্ত চালিয়ে যাবেন এবং তাদেরকে ইনফরমেশন দেবেন, এমনটা কিন্তু সলিসিটর জেনারেল তিনি আশ্বাস দিয়েছেন। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে আজকে যে এই সিবিআই 5 দিন পরে ইনভেস্টিগেশন পেলেও তারা কিন্তু ইনভেস্টিগেশন চালাচ্ছে। আর দ্বিতীয়ত যে ভ্যারিয়াস লিড তারা কিন্তু পেয়েছে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে এটাই, যেটা হচ্ছে যে আমরা জানি যে সিবিআই যা যা লিখেছে কিছু চিন্তার বিষয় রয়েছে রিপোর্টে, সুতরাং এই মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি বলছেন সিবিআই যা যা লিখেছে রিপোর্টে তা চিন্তা রয়েছে, তবু তারা তদন্ত করছে, একটু ভরসা রাখতে হবে আমাদের। কারণ ফিরোজ এডুলজি অন্য একটি জনস্বার্থ মামলার আইনজীবী, তিনি বলছেন দুটো সিজার লিস্ট ঘটনাস্থল এবং পোস্টমর্টমের জায়গায়, পিএম এর জায়গায়, সুতরাং মৃতের পোশাক পোস্টমর্টমে পাঠানো হয়েছিল কিনা এবং দ্বিতীয়ত ম্যাজিস্ট্রেটকে যখন পাঠানো হয় সেই ডেটটা হবে, সেই সমস্ত টেকনিক্যাল বিষয় তিনি আলোচনা করেন। যদিও আজকে টেকনিক্যাল বিষয়ে ঢুকতে চাইছেন না প্রধান বিচারপতি, তার বক্তব্য এটাই তদন্ত করছে সিবিআই, তদন্তের উপর প্রভাব যাতে না পড়ে সে বিষয়ে আমরা কোনো কমেন্ট করবো না। আপাতভাবে এটা বলতে পারি রিপোর্টে যা যা লেখা হচ্ছে সেটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে, এমনটা কিন্তু শেষ অব্দি কমেন্ট করেছেন প্রধান বিচারপতি। এবং সিবিআই এর কাছে গোটা ফুটেজ থাকা খুব প্রয়োজনীয়, সুতরাং সিবিআই কে ডিভিআর বাজেয়াপ্ত করেছে, কারণ ডিভিআর এর ক্ষেত্রে কিন্তু হ্যাশ ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ। এইটাই হচ্ছে শেষ প্রশ্ন প্রধান বিচারপতি, এখন সিবিআই তারা কিন্তু উত্তর দেবে। সঙ্গে থাকো, আবার নজর রাখবো সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ। The only problem is once this statement is made, Malad, that there was no sketch map. I never said there was no sketch map. Malad, that's what exactly he said. Malad, that 5371 was shown to the High Court, Malad. In fact, we have a complete answer for it because 5371 was never used since 1997. But Mr. Sibal, we'd like one Well, this is element of not cooperation. what happens is their statement goes on record. No, but the Calcutta police must also now cooperate with the CBI because they want the entirety of the footage. Malad, it's all there. Malad, given, Malad, 7 to 8 hours of footage is given. Why would they? Malad, I'm So footage. GRB, ask your police team. Has that? One second. Has the DVR been handed over to Yes. That's what happens, Malad. The statement is made that it is not handed over. It is handed over in front of people. Malad, it is not as doctors. 7 minutes, Malad. My director. What's the fault? 7 to 8 hours. Director is here. 8 hours. Yeah. Just the storage device. Handed over. DVR, not just the CCTV. Everything is handed over. Challan is not used. It's a Now not slip. We have a taking over document here. Which has been signed Malad, by CBI. one second. But that DVR. We have a taking over document signed by CBI. DVR has only 27 minutes. What they are saying is this, that the DVR was handed over, but it has only a recording of 27 minutes footage. It was sealed, Malad. It was sealed. But they have opened it. Maybe so it was sealed, but nobody can claim that, well, CBI has destroyed any. We are not saying that, Malad. We are not saying that. But therefore CBI is saying. But when they say I don't out of have. what was sealed and given to us, there's only 27 minutes. Not true, not true. 7 to 8 Search and seizure. 7 to 8 hours. Search and seizure. Hard drive, 7 to 8 hours. to 8 hours. Because, my lord, the 4 hard drives are given, Malad. What's the point of this kind of? But then, Mr. Solicitor, this is a matter for further investigation. Yes, you need. You have the SHO in your custody. Yes. Otherwise, things go on record. Spot map handed over. Requisition slip handed over with the dead body. Anything that is written can also be written. Of course. Investigation, Malad. There are two distinct things that Yes. Manoj Mishra pointed it out to me. One is the video footage of the search and seizure. Correct. Independent of that, you have the DVR of the CCTV Yes. of the hospital, the medical college, particularly around the seminar room. Hold on, don't. Now, 1 second. We therefore want to know, has the DVR of the CCTV footage been handed over to the CBI? Pen drive, Because Malad, when CBI says that we have Malad, I'll read it. 27 minutes of the raw footage of the search and seizure, Correct. that they do not dispute about Correct. 27 minutes. Correct.
when has the DVR of the CCTV at the hospital been handed over to the CBI is what we want to know. Well, on 14th of August, one pen drive of capacity 32 GB SanDisk cruiser blade containing CCTV footage of camera number that installed at the northern wall of male ward Department of Respiratory Medicine at 3rd floor of emergency building of RG Medical College, having coverage of the entrance of the Department of Pulmonary, etc., handed over, signed by them. Then cover the seminar hall. Just a second. From what you disclosed, it appears that footage in relation to one camera outside the you allow me to the seminar hall. Allow me to read the rest, Mullah. All right, go ahead and read now. Yes. Because I just read one paragraph. All right, just read out the rest. Yeah, the rest is one pen drive capacity 32 GB. This cruiser is containing the copy of the CCTV footage as mentioned in item 1 of seizure list dated so and so. White seizure list dated so and so. One pen drive of capacity 32 GB SanDisk cruiser blade containing CCTV footage of camera 16 installed at the ground floor on the eastern side wall of the main entrance admission ticket counter of emergency building of RG Hospital, behind the drinking water kiosk facing towards southwest direction, covering the main entrance gate of KCRG, handed over. Then one pen drive of capacity 32 GB, this cruiser blade made pen drive containing copy of CCTV footage as mentioned in item 3 of seizure list dated 11, handed over. But then what is the point of saying? Why would all cameras? May I say this? Yes. You have identified the specific cameras in relation to which All of them. Is it your statement that nothing remains with this? Yes, all of them handed over. All of them. All cameras. All They have signed off on cameras, it. cameras suggesting the Part of the seminar time room. they Let have them signed make a off on it. statement, my lords. Why don't you read? Why just we give it, Malaj? Yes. Handed over and signed off by them. কলকাতা পুলিশ সিবিআই কে কি সহযোগিতা করছে? প্রশ্ন প্রধান বিচারপতির। ডিভিআর সহ সব তথ্য প্রমাণ কি তুলে দেওয়া হয়েছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন যে সব কিছুই দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি তিনি বলেন যে অভিযোগ করা হচ্ছে যে মাত্র 27 মিনিটের ভিজুয়াল দেওয়া হয়েছে। তার পাল্টা কপিল সিব্বল তিনি বলেন যে সত্যি নয়, এটি মিথ্যে অভিযোগ। প্রধান বিচারপতি তিনি বলেন যে দুটো বিষয়, সিসিটিভির ডিভিআর। সিবিআই বলছে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। কপিল সিব্বল তিনি বলেন যে 14 আগস্টে সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সই করিয়ে জমা দেওয়া হয়েছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ সবটাই কি সিবিআই এর হাতে এসেছে। তা নিয়ে গত শুনানিতেও একটা প্রশ্ন উঠেছিল, আর আজকে যখন শুনানি চলছে এখনো সেই সিসিটিভি ফুটেজ সবটাই কি সিবিআই পেয়েছে, এই প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী তিনি জানান সবটাই সিবিআই কে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি বলেন যে অভিযোগ করা হচ্ছে যে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। তার পাল্টা কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি বলেন যেটি মিথ্যে অভিযোগ, সত্যি নয়। জানবো অনবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অনবাংশু, সিসিটিভি ফুটেজ তা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে সবটাই কি সিবিআই পেয়েছে নাকি কিছুটা? দেখো, সিসিটিভি ফুটেজের ডিভিআর পাওয়া আর দেওয়া নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু একটা বিতর্ক চলছে এই সুপ্রিম কোর্টে। রাজ্যের বক্তব্য, আমরা সিসিটিভি ফুটেজের সম্পূর্ণ ডিভিআর তুলে দিয়েছি সিবিআই হাতে, সমস্ত ফুটেজ তুলে দেওয়া হয়েছে, সেই মর্মে সিবিআই কাছ থেকে আমরা স্বাক্ষর নিয়েছি এবং আমাদের যারা অফিসার প্রত্যেকের স্বাক্ষর রয়েছে। কিন্তু সিবিআই এর পাল্টা বক্তব্য হচ্ছে আমরা ডিভিআর পেয়েছি বটে, কিন্তু শুধুমাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজের 27 মিনিটের ডিভিআর তুলে দেওয়া হয়েছে, বাকি ফুটেজ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য, কলকাতা পুলিশ সিবিআই কে কি সহযোগিতা করছে, ডিভিআর সহ তথ্য প্রমাণ সমস্ত তুলে দিয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু বলা হয় এই যদন্ত তৈরি হয়েছিল সিবিআইয়ের বক্তব্য যে আমরা 27 মিনিটের ডিভিআর ফুটেজ পেয়েছি। কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন যে না, আমরা সম্পূর্ণ কিন্তু তথ্য দিয়েছি, সম্পূর্ণ ফুটেজ দিয়েছি, সব ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ
আজকের হাসপাতালের সেমিনার হলের চারপাশের সারাউন্ডিং এর এন্ট্রি গেটে টাকা ফুটেজ ছিল সেই সমস্ত ফুটেজ সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই তারা অস্বীকার করছেন না। তারা বলছেন যে শুধুমাত্র কিন্তু 27 মিনিটে ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ ফুটেজ নেই। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। কপিল সিব্বল বলছে 14ই আগস্টে সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ সই করিয়ে কিন্তু জমা দেওয়া হয়েছে এবং সিবিআই পাল্টা বক্তব্য 27 মিনিট পেয়েছি। এই নিয়ে বিতর্ক চলছে। প্রধান বিচারপতি তিনি এই এখানে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে কতজনকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে এবং সেই সময় সিব্বল বলে যে পেন ড্রাইভের সবটাই দেওয়া আছে। অর্থাৎ প্রধান বিচারপতির খুব সিগনিফিকেন্ট প্রশ্ন, যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে কতজনকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। এটা খুব সিগনিফিকেন্ট যে এক না একাধিক বা কতজন, সেই জায়গা তাজে কপিল সিব্বল স্টেট গভর্নমেন্টের আইনজীবী তিনি বলছেন যে পেন ড্রাইভের মধ্যে সমস্ত ইনফরমেশন রয়েছে এবং সেটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু শেষ সওয়াল। একই সঙ্গে অন্নবাংশু চালান, ডেড বডি নিয়ে যে চালান হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, সেই চালান খতিয়ে দেখবে সিবিআই, নির্দেশ প্রধান বিচারপতির। একটা প্রশ্ন উঠেছিল যে দেহ পোস্টমর্টমের জন্য পাঠানোর সময় কিন্তু একটা চালান তৈরি হয়, সেই চালানে সমস্ত কিছু উল্লেখ থাকে, কি কি উদ্ধার কি কি বাজেয়াপ্ত হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে সেই শুনানির সময় রাজ্য সরকারের তরফ থেকে না পুলিশ না কপিল সিব্বল তারা কিন্তু ফিল দেখাতে পারেনি চালানের কপি এবং পরবর্তীতে তারা আজকে বলছেন এফিডাভিট দিয়ে যে আমাদের কাছে রিকুইজিশন লেটার রয়েছে। সুতরাং সেই রিকুইজিশন লেটার যেটা পুলিশ হ্যান্ড ওভার করেছে আদালতের কাছে সেটা কিন্তু খতিয়ে দেখবে, অর্থাৎ কোন দিন কে স্বাক্ষর করেছে প্রপার ওয়েতে পোস্টমর্টমে হওয়ার জন্য ঠিক আগে দেওয়া হয়েছিল কিনা সেই সমস্ত বিষয়। কারণ এটা যে সন্দেহ যাচ্ছে, এটা অবজারভেশন আগের দিনই ছিল, তাহলে কি মুখের কথাতেই কি পোস্টমর্টম হয়ে গেল? এই বিষয়টা কিন্তু ধোঁয়াশা মেটাতে হবে কিন্তু সিবিআই কে। সেখানে সিবিআই তারা ইনভেস্টিগেশন করবে চালানের কপি ধরে এবং চালানের স্বাক্ষর করেছে কোন কোন পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট কখন দেওয়া হয়েছিল এবং যেখানে পোস্টমর্টম হয় সেটা তারা কখন পেয়েছিল, তারপর তারা পোস্টমর্টম শুরু করেছিল কিনা সেই সমস্ত বিষয় পরিষ্কার করার জন্য তারা জিজ্ঞাসাবাদ করবে। সেই কিন্তু মর্মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজকে। অন্নবাংশু, আরো একবার জানবো যে বিষয়টা যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেমিনার হল, সেখানে কতজন ঢুকেছিল, কতজন বেরিয়েছিল, তার কতজনকে দেখা গিয়েছিল, এই প্রশ্ন আজকে করেন প্রধান বিচারপতি এবং সেই সম্পর্কে যাবতীয় ফুটেজ কি সিবিআই পেয়েছে? আমরা গত শুনানিতেও এই বিষয়টি দেখেছিলাম যে সেমিনার হল ঘটনাস্থল থেকে কতজন বেরিয়েছে ঢুকেছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়, আজও সেই বিষয়টি উঠল। দেখো, এটা আমাদের অনেকের মধ্যে, অর্থাৎ যারা আন্দোলন করছে সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে ধর্ষণ খুনে কি একজন না একাধিক, সেই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে কিন্তু আজকে আবারও উঠলো। প্রধান বিচারপতি এই প্রশ্নটা খুব ক্ল্যারিফাইলি করেছেন, যেটাকে যেখান থেকে মৃতদেহ অর্থাৎ প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেমিনার হল সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়, সেই মৃতদেহ উদ্ধার হওয়ার জায়গা থেকে কতজনকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে সেইটাই কিন্তু গুরুতর প্রশ্ন। সেই উত্তর তিনি দিচ্ছেন কপিল সিব্বল যে পেন ড্রাইভের সমস্তটাই আছে, হাসপাতালের সবকটি ফুটেজ 4টি হার্ড ড্রাইভ ছিল, সবকটা সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। সঙ্গে থাকো, আরো একবার নজর রাখবো সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ। Or destruction of evidence. All the learned counsel representing the resident doctors and other groups appearing in these proceedings have also agreed in their understanding that it would not be appropriate for any further disclosures to be placed in the public realm at this stage. Full stop. However, the status report which has been submitted, full stop. A letter dated 12 September 2024, addressed by the father of the deceased to the investigating officer of the CBI, has been to the court. Full stop. The letter expresses the genuine concerns of the parents of the deceased and contains specific inputs on certain aspects on which investigation should be directed by the CBI. Full stop. Bearing in mind the concern of the parents of the deceased, the genuine concern of the parents of the deceased, we are of the view that the inputs which have been furnished by the father of the deceased, letter dated 12 September 2024, should be duly taken note of by the investigating officer so that appropriate modalities are followed
to explore the leads which have been indicated in the letter. Full stop. Further, responding to the request of the father of the deceased, the Solicitor General has assured the court that CBI would maintain contact with the parents and would keep them informed. Keep them informed hereafter, so as to assuage their genuine concerns in regard to the investigation. Full stop. Next. Appearing on behalf of the resident doctors, Ms. Indra Jai Singh, appearing on behalf of the resident doctors, submitted that there is definite material available with the resident doctors, indicating the presence of persons at the scene of crime, which they would wish to share with the CBI. Full stop. She has, however, fairly stated that it would not be appropriate in the interest of the investigation to reveal names at this stage, but details would be handed over immediately to the investigating officer of the CBI. Full stop. This may be done so that necessary. May I also share it with the learned Solicitor General? Copy may be shared Give me in a sealed cover and send it in a shared with the condition. Solicitor General, who would in turn make it available to the investigating officer of the CBI in charge of the investigation. Next. I speak, Your Honor, on behalf of Medical Institute of India. Some of the concerns which have been expressed before this court by the learned counsel appearing on behalf of the original petitioners may similarly be recorded in the form of a communication and handed over to the Solicitor General for onward transmission to the CBI, so that necessary steps can be taken along any lines, so that necessary steps can be taken if any valuable inputs or leads are made available in the course of the investigation. Full stop. Then we will say that in addition, if your lordships can consider, many of the concerns of the parents in the father's letter are taken care of, but we will. What is it? Yes. Okay. While full stop. Having perused a letter dated 12 September 2024 of the father of the deceased, at this stage it may be material to note that many of the concerns which have been expressed in the letter form the subject matter of the active investigation which is being pursued by the CBI. However, nonetheless, a copy of the entirety of the communication would be made available to the CBI so that it can follow an appropriate line of investigation as required in the interest of justice. Now we'll Lords, on this, if we may just briefly during the course of the hearing, the court has been apprised of the fact that that Wikipedia still continues to maintain on its website the name of the deceased and any photograph, as well as only name. Only the name is there. Not the photograph, but the name is there. The photograph is also there. It's a different sketch, but it is. As well as a copy of her. That is a portrait in graffiti. It's not a real life photograph. It's not a photograph. Only the name is. Yeah, that's only it's only an impression. It's not. It says X's portrait in graffiti at Dhaka University. Yes. So that I think we need not refer to it. That's only an artist's impression. Representative. First page, and another thing, the girl had a specific hairstyle, and this graphic is depicting her everywhere. It's the unfortunate part, but the name is there on the first page. It's the name which is. Assign ourselves to the name. Yes. But the provisions of Indian law are clear in this respect, full stop. In the interest of maintaining the dignity and privacy of the deceased, it has been clearly the governing principle is that the identity of the deceased in a case involving alleged rape and murder should not be disclosed. Stop. Wikipedia shall therefore take steps to comply with the previous order and the injunction which has been issued in the present order forthwith. Please stop.
Now we have covered this. We have taken care of the left by the father. Now the status report we have dealt with. Now Something very significant that the doctors wanted to place. Nandi for a minute, and then we Sure. So grateful, my lords. My lords, on the last occasion, the state government had vilified the doctors. For the doctors, my lords, we represent 25,000 doctors. What you have to say? The state of West Bengal. If I may just. So, my lords, on the last occasion, my lords, if we may go turn by turn. Between the two of you, what's the point? I'm not addressing the court. I just want to make a distinction between senior doctors and junior doctors. My learned friend is rightly representing the senior doctors who are supporting us. I am representing the junior doctors who have today ceased work. So our submissions will be different. Yes, Ms. Nandi. My lords, on the last occasion, a number of statements, misleading statements, and I really say this with responsibility, were made by the state of West Bengal. And in that status report, which we were not given, we wrote twice formal letters, and with regard to the doctors, the senior doctors as well as the junior doctors. We have filed an affidavit in this regard, my lords. So can you summarize what you have to say? Can you just summarize what you have to say? Tell us, we'll make a note of it. But my lords, if I may just hand this over, because it has some relevant document. Tell us what you have to say. Number one, my lords, they have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. My lords, the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe. They have said, for example, in the status report, para 15 of my lord's order, 7C. So according to you, everything is going on as normal. Nobody is... My lords, everything, it is true, is not going on as normal. But in 7C, for example, we have said that cardiology treatments such as stenting and angiography. The juniors are not on duty. The seniors are trying to fill up the gap to the extent they can. My lords, for the firstly, they are filling up. So therefore, we ask the junior doctors. Are you in a position to say that, well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying is that you are doing your duties as seniors to fill in the breaches caused by the absence of the junior doctors. And my lords, we have placed on record, and my lords just made. That's all right. You made your point. What's the next point? Please. The second thing is that there are a number of deaths that they have claimed that they say that they have got from media reports. Now, we were able to glean in the absence of being given the allegations that are being made against us. We were somehow able to glean one case from which with regard to which we have obtained the clinical reports, and it is a lie. There's no question of it. It is a lie. So, my lords, this demonizing of the doctors has to stop. So, my lords, if my lords will take note of that and ask them to give us any further status reports or allegations that are made against the doctors so that we can respond, we would be grateful. Secondly, my lords, in terms of safety, there is a notification that has been issued by the state of West Bengal to institute Ratire Shathi. Sorry? To institute a cadre that they call Ratire Shathi. Now, this Ratire Shathi, my lords, is at page 23 to 28 of these affidavits. If I may just hand it over. Ratire Shathi means the companion at night. Friend of the night. Companion at night. A companion at night to maintain some sort of safety. Yes. And this is their response, my lords. Page 23. So my lords will look at para 2. Yeah, if you have got it. Yes. Now these 1514 number security personnel will be placed in government medical college and hospitals as per breakup attached by outsourcing through agency for a period of 1 year. This is one objection, my lords. But the second objection is at page 24, which is that they get a training of 7 days. So the director, principal, MSVP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel, a training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords,
Has the state of West Bengal come to this? That when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer, and at night, my lords. My lord, I wish to fully support. My lords, may I complete my brief submissions and then? Yes. My lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that, there are a few extra CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, us senior doctors are there, but we are being assaulted. All right, we got your point. And my lords, lastly, with regard to the financial irregularities, we have been assisting the CBI directly. And even today, given what had fallen from my lords, I had passed to the solicitor and to the CBI a standard operating procedure with regard to the post-mortem. It's a memorandum dated 3/1/2020. And we have also given a large number of other documents, if that may be taken into account. And my lords, if my lords will consider, the financial irregularities case, my lords, is intricately connected. শুনানি পর্ব চলছে এবং একাধিক বিষয় উঠে আসছে, তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি যে বিষয়টা সামনে আনছেন যে গত শুনানিতে রাজ্যের তরফ থেকে মিথ্যা কথা বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা কর্মবিরতির জেরে যে ভেঙে পড়েছে সেটা সঠিক নয়, তার কারণ সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা চালিয়ে যাচ্ছেন, তারা ওভারটাইম করছেন। এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মৃত্যুর উল্লেখ গত শুনানিতে রাজ্যের তরফ থেকে যেরকমটা করা হয়েছিল, যেটা ইন্দিরা জয়সিং বলছেন যেটা সঠিক নয়, আর ঠিক কোন কোন বিষয় ক্ষেত্রে উঠে আসলো শুনানিতে? সেটা হচ্ছে প্রথমত বলবো, রেসিডেন্ট ডক্টরসের পক্ষ থেকে কিছু অভিযোগ করা হচ্ছে, মুখ বন্ধ খামে সেগুলো সিবিআই কে দিতে হবে, সিবিআই কে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তাদের আইনজীবী বলছেন যে কর্মবিরতির জন্য নাকি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং এটাও মিথ্যা অভিযোগ যে তার জন্য অনেকের মৃত্যু হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং সিনিয়র ডাক্তার তারা অনেক সময় ধরে ওভার টাইম করে ডিউটি করছে। এই মন্তব্যটি শোনার পরে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলেন, তাহলে আপনি কি বলতে চাইছেন যে সবকিছু স্বাভাবিক রয়েছে? তখন তারা বলে না, সবকিছু নেই, তবে হ্যাঁ এই যা তথ্য দেওয়া হয়েছে এই ডাক্তার শুনানিতে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। পাল্টা চন্দ্রচূড় বলে, তার মানে সিনিয়ররা কাজ করছেন আর জুনিয়র ডাক্তাররা জায়গা থেকে ফিল আপ করছেন, তারা এটাই বলতে চাইছেন তো? তখন তিনি বলেন যে না, অবশ্যই একটা দাবি দাবা রয়েছে আমাদের, কারণ যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে সেই সমস্ত বিষয় কিন্তু অনেক খামতি রয়েছে। অর্থাৎ এও বলা হচ্ছে যে 23 জন বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে, এটা বলা ঠিক নয়, এটা ভিত্তিহীন কথা। এবং এখানে বলা হচ্ছে যে 7 দিনের পুলিশ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে। রাজ্যে এমন একটা ঘটনা ঘটলো যেখানে সিভিক ভলেন্টিয়ার নিজেই এই ঘটনার মূল অভিযুক্ত, তাহলে এই প্রশিক্ষণের যৌক্তিকতা কি? আর যেখানে ফিনান্সের কথা বলা হচ্ছে যে টাকা স্যাংশন করা হবে, কিন্তু অলরেডি স্বাস্থ্য দপ্তরে দুর্নীতিতে সিবিআই ইনভেস্টিগেশন করছে, এইগুলো কিন্তু স্ক্যানারে রাখা উচিত, এই কিন্তু সওয়াল করছে ডাক্তারদের আইনজীবী। অর্ণবাংশুর সঙ্গে থাকো, শুনানি পর্ব চলছে এবং একাধিক বিষয় সেক্ষেত্রে উঠে আসছে এবং এটাও প্রধান বিচারপতি বলছেন যে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তা দেখে তারা বিচলিত, তদন্ত শেষ করার জন্য সময় রয়েছে এবং যথেষ্ট সময় সিবিআইকে দেওয়া উচিত।
এবং নির্যাতিতার বাবার উদ্বেগ, সেই উদ্বেগ যথাযথ, যার সূত্র এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, এমনটাও কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ বলছে। আর একই সঙ্গে যে সিসিটিভি ফুটেজ, সেই বিষয়টাও কিন্তু শুনানি পর্বে উঠে আসছে। কেন মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হলো, এই বিষয়টা উঠে আসছে। যদিও রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল তিনি বলছেন যে সমস্ত ফুটেজই দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। আর অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং তিনিও বলছেন যে সেই সময়ে ঘটনাস্থলে বাইরের আরও যারা ছিল তাদের নাম তিনি মুখবন্ধ খামে তিনি জমা দিতে চান, প্রকাশ্য আদালতে তিনি এটা বলতে চান না, এমনটাও জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেছেন। আর একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে কর্মবিরতি নিয়ে রাজ্যের তরফ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, যে মৃত্যুর কথা, এই চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়, সেগুলো সত্য নয়। কারণ সিনিয়র চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র চিকিৎসকেরা তারা ওভারটাইম করছেন। Yes. As far as we are concerned, we are working overtime. There has been absolutely no this thing from our side. That's our. May I make a submission? May I make a small submission before Mr. Sibbal is called upon? I appear for a doctors' organization, thank you, called Doctors for Patients in Calcutta. Our suggestions will give to the task force. There are two issues we'd like to highlight to your lordships. First is pertaining to the investigation itself. Second is pertaining to the policy of 19th August. There are two more clauses, since your lordships already have that before your lordships. I'll start with that. In 13th September. 19th August, the West Bengal policy which has come out, which Ms. Nandi had just read out. If your lordship 13th September. No, your lordship, this is 19th of August. If your lordship will have my IA then, 188500. Miss Nandi, where's 19th of August in your compilation that IPA is referring to? Or if your lordship will see my IA, lordship. So we'll refer to one IA. It's so much easier if we have it every. That is correct. Is 19th August. 19th August, Government of West Bengal, Department of Health and Family Welfare. August. It's part of that helpers of the night policy. It's there in our earlier status report. There in your status report? Yes. It's in the earliest. Apparently, it's in the earlier status report of the state of West Bengal. All right, what is it? There are September policy. All right. It's in my affidavit. Your lordship, there are two problems here with that 19th August circular. It's there in my IA as well as I'm told in the earlier status report of the state of West Bengal. Ma'am, which page number is it? Because what I have is the 13th of September. Okay, then maybe She's appealing for whom? I'm not aware. the policy. Association of Doctors and Patients in West Bengal. Doctors and patients. I'm appearing for Doctors for Patients. It's a trust called Doctors for Patients. So, your lordship. What's your point? I have 2 points. Number one, in this policy, your lordship said 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships in multiple cases. How can you cases. say that women should not work on night exactly. duty? Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents, 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. That is one. The point. We'd like, and second point, I have a second point, your lordship. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, your lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj Garg's case. Why should we prevent a woman doctor from working in the night? Or 12 hours. Why limited to 12 hours, your lordship? Because junior doctors work for 36 hours. Now women will never be Should be for all doctors. 12 hours working time is for all doctors. Don't whatever the shift. Exactly. Women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In terms of time. Exactly. In Anuj Well, let's not undermine them. Undermine the lady doctors. This has to be. There is no issue, Malaj. We'll notify it. We were just worried because there is no security in place at the moment.
No, but the I answer want to to make it- sure. See, this one. The answer to it. I want to make sure, Malad, that something like. The answer to it is you must ensure security is in place. I know, Malad, that's You the can't point. tell women that you will not be working after. This is in addition. It says in addition. This is not. This is only temporary. But if your lordship wants me, no issue. Sits in The state says that it cannot provide Hold on. security. The center is. We are at item. If In Anuj Garg's case, the lordship You're right. We said that look, romantic paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor Can't have will not have a woman. Employee. We struck it down. of course you should strike it down, Malad. There's no issue. Therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, They want to. they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce that you will not work at night. Including in Pilots work at night, Call doctors centers. work at night, Call centers. armed forces, Armed forces work. women work. My second point, Your Lordship. Second point on investigation itself. Again, it's a suggestion which has come from these doctors for patients. They say that apparently there are many people who possibly have information regarding this incident. And because of fear of retribution, they're not coming out and openly giving this information. That is our problem also. Therefore, may I just Yeah, finish, please. Mr. Mehta? No, I'm The question supporting you. here is- thank you. The request here is for an anonymous portal because, Your Lordship, the cyber crimes portal today has an anonymous portal for crimes. Also, this court, in the case of videography of child pornography, specifically said you should permit anonymous complaints and a specific portal should be set up. Our request today is to aid this investigation and to hopefully finally get the culprits. We need an anonymous portal which the CBI will set up because many people don't want to disclose their identity even to CBI. And that is a fact today because of the nature of the matter Your Lordship has seen. We support no particular side here, but the point is people are scared. So if they can be enabled to give their complaints anonymously. Third is on Wikipedia, which is not part of my IA, but since Your Lordship said the photo is not there, Yes. the photo, Your Lordship, is not there on the Wikipedia website, but after the girl's name is mentioned, there are two footnotes. The first footnote refers to an article which is not an Indian journal, it's outside India, but that article has a photograph. Yes. So that footnote is also problematic because I just clicked on it on my phone when this discussion happened, and that takes me to an article. While editing the order, I'll make sure that we cover that. It's an external link, reference 1 and All right, reference 2. thank you. Mr. Sibal, thank you. But only one, to respond to Malad, she is right. We are also facing this difficulty. People are afraid to come forward and speak. Malad, we are ready to have an anonymous platform. The only difficulty in that would be, which is Malad, our difficulty, that there would be several things Malad, sent on that which are completely irrelevant, but we can't help it. That is item 5 and 6. But we can assure if Be just flooded with. that's the problem, Malad. Information which, you know. That this is the theory. This is the theory going on. This is functioning, they must be. But I can assure my learned friend, if anybody comes, they would be fully anonymized. We will not disclose their identity to anyone. Protection scheme. Yes, Malad. But despite that, this court is approved of an anonymous portal, despite all the witness protection schemes. More counterproductive than. India's task force is limited. It's a relatively a small agency. Now, if we get all kinds of relevant, irrelevant material on an anonymous portal, one officer will be only monitoring nothing else but only that portal. So, look at it. We understand the problem. Lord, we can assure if anybody comes, their identity will not be disclosed. It would remain only with the Joint Director CBI. You just delete it. That's all. Despite that, the cybercrimes portal has It may be publicized, my lord, by the CBI. pornography of The witness protection. Equally counterproductive, though I have no. All right, you made your point. Now, Mr. Sibal. No, Malad, just as far as items 5 and 6 is concerned, we'll issue a notification to delete it. That's all. So that's not an issue. Item 5 and 6 of the notification date. Of 19th August 2020. 19th August, Malad, clause 11, subclause 5 and 6 will be deleted by virtue of a notification, Malad. So that's not an issue. Then your lordship's order, Malad, 9th of September, your lordships render this order. Previous order. Kindly read, Malad's paragraph 18 with me.
In order to, Lordship has that? All my lords have it? No. We have copies. We have copies, Mother, we'll try and give. Yes. No. Oh. May I read it, Mother? In order to create a sense of confidence among the doctors, we also... We saw that para. So what do you have to say on that? Yes, so no, Mother, therefore we called 5 meetings we called. This is the 5th meeting and we want to tell your lordships what happened. Actually, I wanted to place it আমরা earlier. নজর রাখছি এবং যে বিষয়গুলো উঠে আসছে রাত্রি সাথী প্রসঙ্গ উঠলো সেখানে এবং সেখানে যেমনটা বলা হলো যে এক আইনজীবী তিনি বলেন যে মহিলারা 12 ঘন্টার বেশি মহিলা চিকিৎসকরা 12 ঘন্টার বেশি কাজ করবেন না, রাতের ডিউটিতে কম রাখা হবে মহিলা চিকিৎসকদের। এই কথা শোনার পর প্রধান বিচারপতি বলেন এর অর্থ কি? তাহলে তো মহিলা চিকিৎসকদের প্রতি বৈষম্য করা হচ্ছে, মানা যাবে না। জানবো, অর্ণবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবংশ, দেখো একদমই যে আইনজীবী বলেন যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিটি বলে যে মহিলা চিকিৎসকরা 12 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, রাতের ডিউটি কম এবং না করানোর কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন। এর বিরোধিতা করছি আমরা, এটা চিকিৎসকরা মেনে নিচ্ছেন না, মহিলা চিকিৎসক তারা এটা মেনে নিচ্ছেন না। প্রধান বিচারপতি এই বক্তব্যটি শোনার পরে তিনি বলেন এই ধরনের বিজ্ঞপ্তির অর্থ কি? এটা তো মহিলাদের চিকিৎসকদের প্রতি বৈষম্য করা। এই জায়গায় এই মন্তব্যটা করেছে প্রধান বিচারপতি, যে কারণে এই বিজ্ঞপ্তি মানা সম্ভব নয়। অর্থাৎ যেটা রাজ্যের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আদৌ হয়তো কার্যকর হবে না বলেই আইনজীবীরা মনে করছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে। দ্বিতীয়ত বলা হয়েছে যে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর বন্দোবস্ত করা হোক। এখন বহু মানুষ সিবিআইকে ভরসা করে অভিযোগ করে জানাতে পারছে না, অর্থাৎ সিবিআইকে তারা অভিযোগ জানাবেন, বহু চিকিৎসক রয়েছেন সেই বিষয়ে তারা জানাতে পারছেন না এই ভয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তুষার মেহতা বলছেন এটা সত্যি, কিন্তু যদি কোনো অভিযোগ জানাতে চান, যদি কোনো ব্যক্তি চিকিৎসক যে কেউ, সিবিআই সব রকম সাহায্য করবে, পরিচয় গোপন রাখা হবে। সরকারি সিবিআই সরাসরি সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ অর্থাৎ চিকিৎসক যদি, কারণ বলা হচ্ছে এখানে যে একাধিক আর্থিক অনিয়ম তছরূপ, একাধিক অভিযোগ, মহিলা চিকিৎসকদের অভিযোগ, নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু সিবিআই কে জয়েন্ট ডিরেক্টরকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং তার নাম কিন্তু গোপন থাকবে, সেটা আশ্বাস দিয়েছেন কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা। ফাইল সঙ্গে থাকো, আবার আমরা নজর রাখবো লাইভ স্ট্রিমিং এ। Specific formulations of the same will be required. It was also proposed that the existing threat culture prevalent in the medical colleges can be removed after further deliberations through specific formulations, democratically elected students' unions and RDAs regarding cease work and ongoing sit-in demonstration at Swasthya Bhavan. Representatives submit that a decision will be arrived at only after further discussion with all the junior doctors. The meeting ended with an appeal from the Chief Minister to the junior doctors to join back to work, ensuring delivery of healthcare services, and they've still not done it. And there are 10,000 of them, Malas. There are 3,000 senior doctors, there are 10,000 junior doctors. 75 of the workforce is not going to work. And I must, Malas, appreciate the outreach of the senior. Further comments. Come on, please. I was the one who said we have arrived at a settlement. Mr. Sibal did not initiate this. Let him at least complete his submission, then you can have. Yes. So, Malas, I agree with my learned friend. My lord, doctors can't be demonized like this. They're making a lot of allegations, my lords. 3,000 senior I've made doctors. no allegations. It's an It's a number. The fact that there are Ask them what the 10,000 doctors and 3,000 senior doctors. That's correct. That's all that he has pointed That's out. all I've said. I've said made no allegation. Now, Malas, all that and senior doctors have been actually doing a lot of hard work. Malas, we appreciate what's happening. Thank you, but we're not on strike, sir. So For this should God's really sake, the numbers shut up. for the last from the Why? media. No repetition between lawyers, please. Let Mr. Sibal complete. I'll leave it. We allowed you to complete now. Let him Great. I'll leave it. respond. So, Malas, this is the state of affairs today, Malas, and she's also publicly said we won't take any action against you. But if the junior doctors don't go back to work, Malas, what is to be done? And their demands, see their demands. But Everything see, this is not. Come on, please do not. Representing them. Now, Mr. Sibal, we want to know one basic thing. After our last order, we had said that, look, set up adequate security Yes, apparatus. got an affidavit to that effect. I showed Now, you. what have you done? Yes, Let's start with Ajikar itself, let's- Ajikar In Hospital. consultation with What, CISF. tell us what steps have been taken to improve Yes, the safety and the security at the Yes, Ajikar we College. give the affidavit.
We just give it to you. Yes, we've done that. Filed this We filed this. We circulated. Apart from yesterday. budgetary allocation, what steps have you taken on the ground? Yes, Malas, yes. We're showing it to your lordship. We gave that, circulated it yesterday, Malas. Of 2020. Can I have? I'm not concerned, but if you can give me a copy for completion. Through the health I'm not department, Malas, this affidavit was filed through the health department. Just give copies. Give None of copies us now. have copies, I my don't lord. think we have, but I'm not concerned with that. But copies. May I have a copy, please? Usko to de do. This concerns the junior doctors. Now, Malas, kindly see. My lord, this is not confidential. May we all have copies? Mr. Civil, may I have a copy, please? May we all have copies, sir? Yeah, give copies. Don't have copies for everyone. We'll give it to you. I'll just read Yes, it out. you have to address the court on We this don't- issue. Why don't you share at least one copy with them so that they can between themselves? What is the difficulty in sharing a copy with me? Yeah, I'm giving it to you. You should have come to court with extra Very copies. difficult, Malas. All right. Thank you. Let's kindly just come to page 2, Malas, paragraph 4. Confidence building initiatives by the state of West Bengal. As per the order of the court, Malas. In furtherance of the orders passed by this honorable court, the following district collectors and superintendent of police have been duly communicated the said order for compliance and necessary action. Right, so each district, the district collector, commissioner of police, Malas, identified. Para 5. Further, a letter has also been issued to all district magistrates and superintendents of police for ensuring safety and security of the health professionals working in various health facilities. True copy of the letter dated so-and-so from the Principal Secretary, Department of Health and Family is attached, which is at page 1415. Malas. Then, meeting in this regard was chaired by the Chief Secretary of the state with all the district magistrates, chief medical officers of health, principals and hospital superintendents on 13/9, giving clear directions to all for ensuring safety and security and early completion of the various infrastructural works being undertaken. DMs and SPs have visited the medical college in their respective jurisdiction, and they are taking all steps in this regard. That the state of West Bengal is providing the following facilities to 28 medical colleges and hospitals of the state, out of which the district collectors, along with superintendent of police, are monitoring the 18 government medical college and hospitals in the district outside Kolkata, while the 10 medical colleges and hospitals in Kolkata are under the Kolkata Police Commissionerate. Besides this, there are 87 public hospitals, district hospitals, super specialty hospitals, sub-divisional hospitals, and state general hospitals. Now, Malas, what is it that we have done? Let's see, existing facility of duty rooms and the restrooms, right? So, Malas, you have 732 males and 444 females. Total is that. Additional duty rooms and restrooms sanctioned are 5, and work has already begun, Malas. And 536 male, 357, it's increased by another 893. And within 7 to 14 days, the work will be completed. I put it there, Malas. Work has started, and directions have been issued to executing agencies to complete the work in 7 to 14 days. Then come to the existing toilet facilities. You have 462, 249 for women and 711 total, and 1497 and 806 in public hospitals. That's 2303. The additional for women is 724 and 503 for the others, for the public hospitals. And this also will be completed in 7 to 14 days. Then existing CCTV cameras. In addition, additional will be 6178 and public hospitals 4071. Also, work will be over between 7 and 14 days. Following this is the special dealing with RG Malas. There, currently common duty rooms are available for doctors. The total are 57, 24 and 47. Additional will be made, Malas, and sanctioned. There are 71 additional. And work has started. And joint inspection with hospital authorities, PWD, CISF, has been held. New works have been taken up. Then, Malas, existing facility toilets, 43 and 26 is 69. We're building another 82. Joint inspection has been done, Malas, with hospital authorities, PWD and CISF has been held, and new works have been taken up. Then existing CCTV cameras, 217, we're increasing them to 415. 36 are installed. The other work is going on, Malas. Then photos are at page 16 to 26, Malas. They're all there.
Then, Malas, additional security guards. In order to improve the safety and security of doctors, nurses, and other staff in all the medical colleges and hospitals, the government of West Bengal has introduced the program Ratire Sati Helper at Night. The concurrence of State Finance Department has been obtained for engagement of additional 1514 security personnel under this program for all medical colleges and hospitals. There are already 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for RGKR Medical Hospital, College and Hospital. 3 companies of CISF are already deployed at RGKR. A true copy of the order dated so-and-so issued by the department is attached. It is, however, most respectfully submitted that despite the order of this court, junior doctors, but anyway, Maharaj, I don't want to read this because unnecessarily, Maharaj, we have now reached some kind of settlement. Now, when you say that there are 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for RGKR Medical College. Yes. Are these from the Ratire? No. These are police, Maharaj, police personnel, not Ratire Sati, Maharaj. And we will substitute the Ratire Sati with police personnel. It's only a temporary measure, only for 1 year, Maharaj. No, we can substitute them with police personnel. You know, Mr. Sibal, what really happened was this. The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated... No, now we are giving them ID cards. But security agencies have been... Imagine, these contractual people will be trained... One second. These contractual people will be trained for 7 days. And then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. But you know, the crime was, let's face it, the crime was crime is alleged to have been carried out by a volunteer who was posted at the hospital. Now, if we are going to replace the volunteers with these... Mother, there were hundreds of volunteers, Mother. It's not that. We'll make sure now. We've got police personnel there. There are stations there. Appraisal. The GR says, the government resolution says, that they will be appointed through an outsourcing agency. No, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people? Yes. Does anybody carry out any... Yes. Verification is done. Proper verification. Any psychological assessment, because these people are going to be working... Proper verification is done. Health department is involved in this. Something has to be left. Today, particularly the women doctors, have a feeling of, insecurity. Now you get suddenly... CISF is there today, Malas. They don't know who these people are. Malas, They're not your police. They're not your paramilitary... CISF is there, Malas, for them to resume work. Now, Malas, now what's the problem? CISF is there. Malas, after all, something has to be done by the state, Malas, to make sure that your lordships... And CISF will be there for a short time because they responded to... We'll make arrangements after that, Malas. Police, we are asked... We'll make arrangements after that. But it can't be, Malas, that the doctors... We are asking. The whole problem is when you entrust security to contractual staff, particularly in hospitals where people are on duty for 36 hours, they stay there. There is virtually no protection for women otherwise. There is civic volunteer in this, Mother. These are true security. They are contractual staff. We have a police outpost. Kindly see, we have a police outpost in every hospital. Notwithstanding the police outpost, even an FIR was... I am not disputing that, Mother. We are not 14 of them. Why is the 14 hours is again incorrect with this? 14 hours again incorrect. If your losses want, we'll disband this. There's no issue, Mother. It's not a question of the court wanting it. We are not in charge of governance in the state. But therefore, Mother, some confidence in us. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? Mother, your losses must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your losses must assume that, Mother. The state is not cognizant of all this. Now, in terms of what you have disclosed to us, you said that there are 28 government medical colleges in the state of West Bengal, right? Yes. There are 17 government hospitals, including hospitals attached to medical colleges. Yes. And number of government hospitals in the state of West Bengal, 87 hospitals besides the 28 medical colleges and hospitals. Correct. Now, so we are really dealing with these 28 government medical colleges
in the state of West Bengal. This is a key area. Page 10. Because government medical colleges involve young people who are there to pursue their medicine. Yes. These are the young girls who are straight out of 12th standard, who are going to be then joining for 4.5, 5 years. Correct. We're therefore dealing with young people in the age group of 18 to 23. They are particularly vulnerable and they have to be protected. Of course. And we have to deal therefore with these 28 colleges. Correct. Because they have no great pleasure in abstaining from work. That's right. They are abstaining from work because now, as we see, having these contractual people there, they will be having a new source of completely insecure premises. Who are these people who are going to be joining at a contractual level? I think government has to talk to them and tell them that, look, this is the verification which we are doing. Or you need now a new set of volunteers who will be called the Rathired Sathi. We informed them yesterday evening in our conversation with them, Malaj. This was informed. My lords, both are instructed. And this is what is recorded. It's also recorded. They are in a situation where it's also recorded. There's a lack of security for the doctors. The way to do it is really to have regular police personnel, at least in these 28 government medical colleges and hospitals. That's our demand. These are the colleges where the youngest of our future doctors plus 17. There's also Calcutta, 28 plus 17. Could look at page 10, Malaj. 10. 28 in the state is 17 in Calcutta. So you have 45. I mentioned that every hospital, the Chief Justice says, look, there was a police passport and yet this happened. So therefore... So we are dealing with 28 plus 17, yes, 45. Yes. Let's deal with these 45 first on priority. Right. Because as we said, in the other hospitals, you will not have, say, 18, 19-year-old young, almost like children. They're beyond 18, that's the only thing. But these are very young doctors, young interns. Right, They're all young students. Right. Now, they are straight out of their homes. They're coming in from different parts of West Bengal. Now, we have to assuage their concerns and the concerns of their parents. Malaj, kindly see Malaj page. Tell us for these 45 hospitals. Kindly tell us for the 45 hospitals, what are you going to do to ensure kindly have a look safety? at page 10, item 8. There's an increase of women security officials on duty when women doctors, nursing staff are on night duty. 910 additional women security personnel will be deployed after training at the police training institutes. And they are undergoing training at the moment. Now, these women security personnel will be regular? Yes. Regular police force. Or what? Regular police force. So within what period will they? They are undergoing training, because I don't know what the training period, but at the moment they are undergoing training. I'll find out and let you know. Because, ultimately the devil lies in the fine print. It's not, they say that, look, you have sanctioned funds. You say that, well, duty rooms are being constructed. We'll get back to your lordships on this. So tell us, and second, who is going to in every district in West Bengal, the collector and district magistrate one. শুনানির দিকে যেরকম আমরা নজর রাখছি এবং সেক্ষেত্রে রাজ্যের যে বিজ্ঞপ্তি এবং মহিলাদের কাজের ক্ষেত্রে সময়সীমা, নিরাপত্তা, একাধিক বিষয় কিন্তু শুনানি পর্বে উঠে আসছে এবং সেই জায়গা থেকে রাজ্যের বিজ্ঞপ্তির কিছু জায়গা যে ঠিক নয় সে বিষয়টা প্রধান বিচারপতি বলছেন। আর একই সঙ্গে সমস্ত হাসপাতালগুলির নিরাপত্তা এবং সেখানে পুলিশ ফোর্স থাকতে হবে, এই বিষয়টাও কিন্তু সামনে আসছে। আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে ঠিক কি চলছে। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশ, দেখো, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেন যে আমরা গত শুনানিতে যে নির্দেশ দিয়েছিলাম নিরাপত্তা বিষয় বাড়ানোর জন্য, সেই বিষয়ে আপনারা কি করেছেন? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। 14 দিনের মধ্যে সমস্ত কাজ করতে হবে, ওয়েটিং রুম, রেস্ট রুম, সমস্ত জায়গা ঘরগুলো দেখা হবে, সিসিটিভি বাড়ানো হচ্ছে, ভলেন্টিয়ার রাখা হচ্ছে। যেই কথাটি ভলেন্টিয়ার কথাটি বলেন, সেই সময় দাঁড়িয়ে প্রধান বিচারপতি বলছেন যে আপনারা জানেন যে অভিযুক্ত যে অপরাধ করেছে সে একজন সিভিক ভলেন্টিয়ার, যারা সাময়িক সময়ের জন্য কাজ করবে তারাও তো পরে ঘোরাঘুরি করতে পারে হাসপাতালে। ভলেন্টিয়ার কিভাবে নিরাপত্তা দেবে এবং ডাক্তাররা নিরাপত্তা দেবে এবং ডাক্তাররা সুনিশ্চিত হবে কিভাবে, এই প্রশ্ন তুলছেন। যে আরজিকর হাসপাতালের কথা বলছেন সেখানে কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সাময়িক সময়ের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে হাসপাতালের নিরাপত্তায় ভলেন্টিয়ার তাদের যে দাবি, অর্থাৎ চিকিৎসকদের দাবি, সেটা কিন্তু জেনুইন। আমরা সরকারকে পরিচালনা করছি না,
গোটা রাজ্যে 28টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানে নতুন নতুন প্রজন্মের ডাক্তাররা আসবে, অর্থাৎ 18 থেকে 23 বছরের ছাত্ররা আসবেন, যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন, তাদের নিরাপত্তা দেখতে হবে, তারা ঘর ছেড়ে আসবে। সুতরাং একজন ভলেন্টিয়ার কিভাবে হাসপাতালে নিরাপত্তা দেবেন এবং নজরদারি কে করবে, এই বিষয়ে তিনি প্রশ্ন এবং সংশয় প্রকাশ করেছিলেন যে হাসপাতালের নিরাপত্তা ভলেন্টিয়ার থাকা নিয়ে। রাজ্যের বক্তব্য এটা সিভিক ভলেন্টিয়ার নয়, এটা একটি প্রাইভেট এজেন্সি ভলেন্টিয়ার, তাদেরকে পুলিশ সমস্ত নিরাপত্তা বিষয়ে ট্রেনিং দেবে, ট্রেনিং দেওয়ার পর তারা কাজ করবেন এবং সেখানে পুলিশের আউটপোস্ট থাকবে, যে যে আসবেন তাদের আইডি কার্ড থাকবে, চেকগুলো ঢোকানো হবে। রাজ্যের উপরে ভরসা রাখতে হবে, রাজ্য সব রকম ব্যবস্থা নিচ্ছে এবং সেই জায়গা দাঁড়িয়ে এখনো অব্দি কিন্তু আদালত আশ্বস্ত হতে পারেনি যে এই জায়গায় যে হাসপাতালের নিরাপত্তা, জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তায় ভলেন্টিয়ার থাকবে, তা কিন্তু আদালত এখনো অব্দি কিন্তু সেই জায়গায় আশ্বস্ত হতে পারেনি। যে কারণে কপিল সিব্বাল বলছেন যে প্রত্যেকটা ভলেন্টিয়ারকে কলকাতা পুলিশ তারা বা রাজ্য পুলিশ তারা ট্রেনিং দিয়ে কিন্তু নিরাপত্তার কাজে যোগদান করাবেন। অর্ণবাংশ, একই সঙ্গে জেলা শাসক এবং পুলিশ সুপাররা হাসপাতালগুলিতে সিসিটিভি ইনস্টল করার ক্ষেত্রে তারা সব রকমের বিষয়গুলি নজরদারি করবে এবং নিশ্চিত করবে, এই বিষয়টিও আজকে বলেন প্রধান বিচারপতি, এখনো শুনানি চলছে। দেখো, সেটা হচ্ছে যে জেলা শাসক, পুলিশ সুপার হাসপাতালগুলিতে সিসিটিভি ইনস্টল করার থেকে শুরু করে সব রকম নজরদারি নিশ্চিত করবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রধান বিচারপতি এই বক্তব্যটি পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে ডিওয়াই চন্দ্রচূড় পরিপ্রেক্ষিতে কপিল সিব্বাল বলেছেন যে আমরা সমস্ত মিটিং ফিটিং করেছি, সিপি, এসপি, ডিএম সবার সঙ্গে মিটিং করেছি, প্রত্যেকটা হাসপাতালে রাজ্যে কোথায় কোথায় কত পরিমাণ ক্যামেরা দরকার প্রত্যেকটা আমরা রিকুইজিশন নিয়েছি এবং তা কিন্তু শুরু হয়ে গেলে 14 দিনের মধ্যে কাজ শেষ হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রধান বিচারপতি বলেছেন যে তারা কিন্তু পুরোটাই নজরদারি করবে এবং সুনিশ্চিত করবে। দ্বিতীয়ত প্রধান বিচারপতি বলছেন যে আর্জিকর হাসপাতাল নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় নিচ্ছে রাজ্য। রাজ্যের বক্তব্য 7 থেকে 14 দিনের মধ্যে সবটাই সুনিশ্চিত হয়ে যাবে। প্রধান বিচারপতি পাল্টা বলছেন যে হাসপাতালের অন্দরে যাতায়াতের জন্য বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। রাজ্য বলছে অবশ্যই করা হবে, যখন কেউ ঢুকবেন বায়োমেট্রিক ব্যাপারটা কিন্তু ইনস্টল করতে হবে যাতে সেটা আরো নিশ্চিত হয়। রাজ্য অ্যাপ্রিসিয়েট করেছে, তারা রাজি হয়েছে, তারা খুব শীঘ্রই কিন্তু আর্জিকর হাসপাতালে বায়োমেট্রিক সিস্টেমটা বসানো হবে, এটা কিন্তু বলা হয়েছে। সুতরাং এখন অবধি হিয়ারিং চলছে, রাজ্য আশ্বস্ত করার চেষ্টা করছে যে রাজ্যের সবকটি হাসপাতালে নিয়ে নিরাপত্তা দেওয়ার বিষয় নিয়ে। নজর রাখো অর্ণবাংশ। That could have happened to any one of them. That's all that they are worried about. Yes, and rightly so. All right. We have made a coordinating officer to do this. An affidavit has been filed by the state of West Bengal for explaining the steps. Dr. Joshi will come back to you in a minute, don't worry. An affidavit has been filed by the state of West Bengal On behalf of the health department, on behalf of the state of West Bengal by Sri Narayan Swarup Nigam, Principal Secretary in the Department of Health and Family Welfare, explaining the steps which have been taken specifically for upgrading bracket 1 duty rooms stroke restrooms semicolon bracket 2 toilet facilities semicolon and bracket 3 CCTV cameras, availability of CCTV cameras in government medical colleges and hospitals across the state. Next, the data which has been placed on the record indicates that there are 28 government medical colleges in the state of West Bengal and 17 government apart from which there are 17 government hospitals in Kolkata. Full stop. The number of government full stop. There are 87 hospitals besides. Well, 1 and 2 have to be recorded separately. Yeah, 1 and 2 are 28 plus 17. 28 plus 9. 9. So what's the number of government medical colleges in Kolkata is 9. Right. Then the state is 20. Delete kar do. Yeah. There are 9 government medical colleges in Kolkata and 28 in the state of West Bengal, making a total of 37 government medical colleges. Full stop. 17 government hospitals in Kolkata are attached to medical colleges. Yes. While 87 hospitals
into brackets, besides the 28 medical colleges and hospitals, exist in the state. Full stop. The affidavit filed by the state government indicates that apart from the existing facilities, sanction has been granted for installing additional duty rooms, restrooms, setting up toilet facilities, and the installation of additional CCTV cameras. Consultation with the doctor. Stop. After consultation with the doctors. Stop. Besides making budgetary provisions, it has been stated that work has commenced and directions have been issued through the executive agencies to complete the work in 7 to 14 days. Full stop. The affidavit indicates that apart from 7747 existing CCTV cameras, an additional 6178 CCTV cameras would be installed. Full stop. In the public hospitals, apart from the existing 3346 CCTV cameras and medical college, an additional 4071 cameras would be installed. Full stop. In our view, what is of critical importance at the present point of time, is that a participatory process should be followed by the state government so that the concerns of all the doctors, both senior and junior doctors, are duly taken into account. Full stop. To facilitate this, we have suggested to Mr. Kapil Sibal, we have suggested to the state of West Bengal that the collectors and that a team consisting of the collector and district magistrate for each district, bracket 2, the superintendent of police, 3, the principal of each medical college and hospital, or as the case may be, the superintendent, and 4, a representative each of the senior and junior doctors may be associated with the process so that the work which is being carried out for the construction of duty rooms, setting up of toilet facilities and installation of CCTV cameras takes place to promote with their inputs in view. Full stop. This has been agreed to by the state of West Bengal. Full stop. The court has been assured that the entirety of the work shall be carried out within a period of 2 weeks from the date of this order. Full stop. Apart from the above steps, on the suggestion of the court, it has been accepted by the state of West Bengal that necessary steps would be taken to ensure biometric facilities, particularly for controlling access to those areas, to the duty and rest areas, both for male and female doctors, so as to ensure that unauthorized persons are not entitled to enter the hospitals. Full stop. The affidavit of the state government indicates that 910 additional women security personnel are being presently trained at the police training institutes and would be deployed at the government hospitals. Well, it should be duty rooms, not duty areas. Duty rooms. Yeah. On 13 September 2024, the Department of Health and Family Welfare of the Government of West Bengal has issued a government order proposing to engage an additional 1514 security personnel on a contractual basis in the government medical colleges and hospitals under a program which is called ये पेज 27 को मिल जाएगा Ratirer Sati -Helper at Night. Full stop. These personnel are proposed to be engaged by outsourcing through an agency nominated by the government for a period of 1 year. Full stop. During the course of the hearing, serious reservations have been expressed by the council appearing on behalf of the senior and the junior resident doctors, bearing in mind the background that the alleged offence in the present case has been committed by a civic volunteer from
who was also contractually recruited. Full stop. Apart from the above concern, the attention of the court has been drawn to an order dated 19 August 2024 issued by the state government indicating that bracket 1, women doctors shall not be employed at night, and semicolon, bracket 2, women doctors shall not be employed on any shift exceeding 12 hours. Full stop. We find justification in the reservations which have been expressed, particularly on behalf of the senior and junior doctors, as well as by the organizations, different organizations representing the doctors. Full stop. The basic purpose must be to ensure conditions of safety and security for all doctors, men and women. Full stop. The women doctors do not demand any special concessions, but require the state to create conditions in which their safety at all times during the day and night is observed. Full stop. We are affirmatively of the view that we are in agreement with the submission of Council for the Doctors that imposing conditions such as that the women doctors will not be employed at night would pose a serious impediment in the furtherance of their medical careers. Full stop. As we have already noted above, the women doctors expect to be provided for similar conditions of work and safety as should extend across the board to male as well as female doctors. Full stop. Moreover, it would be inappropriate, as the women doctors have submitted before this court, if women are given special concessions in regard to the hours of duty. Full stop. The hours of duty should be reasonable for all doctors across the spectrum, and it would be inappropriate to target women by subjecting them to conditions which do not apply to their male counterparts. Full stop. We therefore have been assured, the state of West Bengal has assured the court that any such conditions which are a cloud on the basic constitutional premise of gender equality shall not be enforced thereafter. Only one request is what is said. Hold on. Working hours of women, including women, should not preferably exceed 12 hours at a time. There's no mandate that they should not be employed. We'll reword it. We'll take it out. That's not. What is said is that preferably should not preferably exceed. Otherwise, it will be misconstrued. We are going to delete it, but there's no mandate that they should not be employed. That's not what that it says. Therefore, but all that they are saying is that, look, don't... Correct, we'll delete it, but what happens is if this order goes, what all kinds of... put it in that perspective of, they are insisting on, look, we are entitled. Correct, but don't say it is a mandate that they shall not be employed, This is not the mandate. All right, we'll just that. We'll edit the order. Yes. Now, one last thing that I want to, Your Lordships had asked us... My Lords, on this point... On, that Chalan... 35711. 537. Before we come to that, on the something very important. Just wait for a moment. Your Lordship asked us, we have to answer that. Yes. Now, we filed a status report. On the strike of doctors, I wish, I'm sure that we'll be able to come to... We held a meeting with the doctors yesterday. Yes. And but they have not agreed. I said that there's a settlement. But they have said, we will come back to you whether you want to go back to work or not. Second, my lord, I'm here to address you on that question if he has the patience to listen. My lord, sorry. I'm sorry, my lord. I'm sorry. I just got a bit carried away. My apologies to Mr. Sibo. My lord, I'm referring to the previous order of this court, para 16 and para 17. This court expressed an expectation that the doctors will go back to work by 5th of September of 5th of September 2024. Now, my lord, in the order recorded by this court, your lordships have already recorded that some of the preconditions for safety at work have not been provided till today. Nevertheless, my lord, in the spirit of, honoring the order of this court, my lord, we did agree to a meeting. 40 of them met the Chief Minister yesterday. I would like this settlement to come on the record. It's in the nature of a settlement. You got it here. Signed. No, not to my knowledge, my lord, it's not there. But if it's there, it's the same one. Just check if it's the same one, my lord. Minutes of the meeting, right? Same thing. It's the same thing.
All right. It's the same document, Very right? well, Which is signed by all the doctors. There are issues in this document that I'd like to bring on the record. I'd like to address. Because I would like to say, and I've filed this intervention. I'm sorry, I've not had time to file it in court. If you could just see the press, that's all. Just have a look at the press. Can we have a copy? Yes. Can you use my copy? I don't. We'll. You made a mistake by raising. A copy to the AOR for the state of West Bengal as well. সুপ্রিম কোর্টে শুনানি চলছে, আমরা নজর রাখছি। আর এরই মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে, যে নিরাপত্তা নিশ্চিত করতে গত শুনানিতে যে নির্দেশ দেওয়া হচ্ছিল, রাজ্য কি করেছে, আমরা কথা বলবো। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, দেখো, সেটা হচ্ছে যে গত শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে ডাক্তার সুনিশ্চিত করতে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে। সেই জায়গা দাঁড়িয়ে আজকে তারা কৈফিয়ত দিয়েছে রাজ্য সরকার, হলফনামা দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা কি রাত্রির সাথী বলে একটি প্রকল্প নেওয়া হয়েছে, তাদের রাত্রে নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধান বিচারপতি বলছিলেন যে আরজিকর হাসপাতাল নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় নিচ্ছে রাজ্য। রাজ্যের বক্তব্য 7 থেকে 14 দিনের মধ্যে সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রধান বিচারপতি বলছেন হাসপাতালের অন্দরে যাতায়াতের জন্য বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে, যাতে আনঅথরাইজড পারসনস বা পিপলস যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জানি যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছিল যে রাত্রি সাথীর জন্য 1514 জন ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হবে এবং বলা হয়েছিল মহিলা চিকিৎসকদের 12 ঘন্টার বেশি কাজ নয়। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিরোধিতা হয়েছে আদালতে। বলা হয়েছে যে কেন এই নারী পুরুষে বৈষম্য রাখা হচ্ছে এবং যে সিভিক ভলেন্টিয়ার এই দুর্নীতি অপরাধ করেছে তারপরেও কিভাবে ভলেন্টিয়ারে আস্থা রাখছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্পষ্ট করে বলেছেন যে এই রাত্রি সাথী নিরাপত্তার জন্য যে রাজ্য সরকার 1514 জন বেসরকারি ভলেন্টিয়ারকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে 1 বছরের জন্য, সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যকে এটা সুনিশ্চিত করতে হবে যে কোনো ভাবে যাতে মহিলা পুরুষ সবার চিকিৎসকদের ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এক, দ্বিতীয়ত মহিলা পুরুষ বলে বৈষম্য রাখা কাজ করা বিরোধিতা করছে অনেকেই দেখা যাচ্ছে। এমন কোন সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে না যাতে লিঙ্গ বৈষম্যের মধ্যে দিয়ে পড়ে যায়, অর্থাৎ কোনো মেয়ে বেশি কাজ করতে পারবে না, ছেলে বেশি কাজ করবে, এই বৈষম্য না রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এটাও কিন্তু আজকে আদালত বলে দিয়েছে, যে কারণে আদালত আশা করবে রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিক না কেন সেখানে কিন্তু কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, এমনটা আদালত বলেছে। এবং এও বলা হচ্ছে রাজ্য সরকার গত 13 তারিখে বিজ্ঞপ্তি হয়, সেই বিজ্ঞপ্তি নিয়ে তারা অবশ্যই ভাববেন। আজকে কপিল সুব্বা আশ্বাস দিয়েছেন, আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, আমরা পরবর্তী সিদ্ধান্ত এখনো নিয়ে এই বিষয় নিয়ে নজর রাখো। আবার নজর রাখবো লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টে। Secondly, So it will go on record as but we must keep substantive equality. state of West Bengal. Women need particular different protection. My lords, just a few things, my lords. In what? Yes, my lord. Now, Mr. Sibal, what we will do is that these 4 areas, 2 CCTV and restrooms we have already covered. Yes. F to I. This is something which we will ask the government to consider. It's already there. Existing committees are already there. We'll just see if it is not there. would not have happened. Yeah, we put it. It's there. These conditions have been put in place. Let's be clear. Let them not be in denial. That's our only demand. We have no other demand, my lord. Don't be in denial. We're not denying it. On behalf of the West Bengal Junior Doctors Front, an application has been filed seeking specific directions. Good stop. Two of the principal reliefs, which are the affidavit, inter alia,
The affidavit contains the following prayers. We say, I the copy kar lo. Prayer B, which has been set out above, is specifically covered, is specifically the subject matter of the investigation which is being carried out by the CBI, and hence, a full stop. As regards prayer C, the court has been apprised of the fact that a meeting took place on 16 September 2024 between the... No, live streamed is not there, Madam. They've asked for live streaming, Madam. They're satisfied with the meeting. We don't want live streaming. They're satisfied with what has taken place. I agree. I'm just saying. No, this is not fair. Again, he's trying to demonize the doctors. No. Nothing else. We went without the precondition of live streaming. As regards prayer B, a meeting took place on 16 September 2024 between the Chief Minister and about 40 representatives of the West Bengal Junior Doctors Front. Full stop. A copy of the minutes of the meeting has been placed on the record. Full stop. Ms. Jaising, however, states that though prayer B contains a specific request for live streaming of the meeting, that was not insisted upon, and broad terms of settlement. We'll say broad terms of settlement have been arrived at in the course of the broad terms of settlement. They wanted 40 of us went. Prayers D and E relating to CCTV cameras and restrooms and toilets has already been dealt with in the earlier part of this order. We find merit in the request which has been made by the Junior Doctors Front in terms of prayers F to I, and direct that the state government should consider the request and take ameliorative steps. If not already done. If not already taken. What if not? Can you make a statement that you've got such harassment committees in your hospitals? Can you make that statement, Mr. Sibbal? Put your hand on your heart and make that statement. Don't be can. It's in the status report. They're not there, my lord. I'm making a statement, they're not there. Steps which need to be taken by the state government include R4, bracket 1, the formation of a broad-based monitoring committee in each hospital consisting of the administration, academics, doctors, nurses, and other healthcare staff to deal with safety issues, bracket 2, semicolon, bracket 2, the formulation of a confidential grievance redressal system in every hospital for the redressal of grievances of students, doctors, and other staff. 3, the formation of internal complaints committees in accordance with the Sexual Harassment of Women at Workplace, into brackets Prevention, Prohibition and Redressal bracket Act 2013, and bracket 4, the setting up of counseling centers in every hospital with qualified professionals, particularly from the psychiatric and psychology departments, to deal with the issues of stress which are faced by doctors in the course of their duties. Would stop. Each of these aspects would merit serious consideration, and we would impress upon the state of West Bengal the need to take remedial action. If not done, Madam, because already done. Yes. Within a period of 3 days from the date of this order. Correct, Madam. Now, Madam, I just want My lords, with regard the last issue. May I now, Madam, finish with that? Yes. My lords, if I may, very briefly, very important. Now we gave you adequate time. You can't keep on coming back. Notification not get set aside. Madam, only one request. They recorded their statement that they are not going to insist upon that. I'm grateful, my lords. My lords. Yes. Now, one last thing, Madam. Now that we have agreed to all this, the cease work must stop, Madam. They must go back to work. If the name of the notice. Now, Ms. Jaising, Learned Senior Counsel appearing on behalf of the Junior Doctors Front, has stated that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by the... We are deeply obliged. And now, the last thing is that the challan, Madam, your lordship.
finish. Yes, please. Can we maintain that order? One person addressing the court at a time. Yes. Yes. Now, my lord, your lordships have just dictated, if I heard correctly, that we have no difficulty resuming work. No, we have said that you said that in principle the doctors would like to come back, but they wanted confidence building measure. Yes. And that with these steps which we have now virtually taken from your application and the other steps that you are now willing to... There's just one caveat to that. My lord, one addition, if you can just record it. My lord, we are accountable to our general body. We plan to hold our general body today or tomorrow. So there may be a gap of time. I want that on record. I don't want to be told I'm in contempt of court. Ms. Jaising has informed the court that in view of the minutes which were recorded before the Chief Minister, the meeting held on 16 September 2024, and the directions which have been issued in this order, the junior doctors would approach the general body so that a broad consensus evolves to facilitate the return of the doctors to work. Yes, one more thing, my lord, one more thing. Your lordship will just come to prayer B, prayer B. Now, my lord, this is a very, very serious issue, and we know it requires to be addressed. Direct the state government to establish and fix administrative responsibility. But not just hear me out. We are not getting into the domain of the CBI. My lord, we do not wish to get into the domain of the CBI. Earlier direction. My lord, it is not my case that I want to interfere with the domain of the CBI. The words have been chosen carefully. We have used the expression fix administrative responsibility. Jaising, 1 second. Those responsible for the cover-up of the incident. My lord, I made a statement earlier that it is still there. Not hear me for a minute. What is that? We are still being apprised by CBI of the nature of the cover-up which took place. 1 second. Until CBI gives us a better updated status report, then we will issue directions to them. I bow to that. I bow to that, my lord. I'm not talking about the domain of the CBI. Just hear me for one. No, we are not saying. 1 second. Once CBI points out what has emerged during the course of the investigation, we will have some material to issue directions to the state government to take action. But we must have some material before. I agree. This is going to be a continuing mandamus. I agree. I know that your lordships are not ignoring this issue, but give me 1 second. My lord, your lordship needs to be told that one of the reasons they've not gone back to work is because it is their belief. শুনানি পর্বের দিকে আমরা নজর রাখছি। শুনানি চলছে এবং সেই শুনানি পর্বে নিরাপত্তার বিষয়টা কিন্তু বারবার করেই সামনে আসছে। সেখানে হাসপাতালের সিসিটিভি থেকে শুরু করে মহিলা এবং পুরুষদের আলাদা বিশ্রাম কক্ষ থেকে শৌচাগার, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে এবং নিরাপত্তার দায়িত্ব কাদের উপর থাকবে। সেক্ষেত্রে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী যদি থাকে তাহলে যারা চিকিৎসকেরা রয়েছেন, বিশেষ করে মহিলা চিকিৎসকেরা রয়েছেন, তারা আদৌ কতটা নিরাপদ বোধ করবেন, বায়োমেট্রিক লাগানোর কথা, সেই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। আর একই সঙ্গে যে জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলনে রয়েছেন, কর্মবিরতিতে রয়েছেন, তারা কবে কাজে ফিরবেন এই প্রসঙ্গও সামনে আসছে। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে তাহলে যখন তাদের যেই শর্ত তারা দিয়েছিলেন, বিশেষ করে গতকালকের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে মানা হয়েছে, তাহলে এবার তারা কাজে ফিরুন। এই প্রসঙ্গগুলো কিন্তু সামনে আসছে। ঠিক কি চলছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণবাংশ, নীলাঞ্জনা, সেটা হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টে যে শুনানি পর্ব চলছে তাতে মূল বিষয় হচ্ছে এখন যে কাজে ফেরার, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বিষয়। প্রধান বিচারপতি বলছেন গতকাল মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সিদ্ধান্তের মধ্যে কয়েকটি বিষয় উত্থাপন করেন। সিসিটিভি ফুটেজ, রেস্টরুমের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি যে বিষয়গুলি রয়েছে সেগুলো পূরণ করার বিষয় রাজ্যকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট, বা পরামর্শ দিয়েছে বলতে পারো। এবং রাজ্যের পাল্টা ছিল আজকে যে এবার অন্তত জুনিয়র ডাক্তাররা তারা কাজে যোগ দিন। প্রধান বিচারপতি বলেন যে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, আইনজীবীর উদ্দেশ্যে, যে জুনিয়র ডাক্তারদের দাবিগুলো মেনেই নেওয়া হয়েছে, সুরক্ষা সুনিশ্চিত করা আশ্বাস দেওয়া হয়েছে, তাহলে এবার কাজে যোগ দিতে সমস্যা কোথায়? ইন্দিরা জয়সিং অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আইনজীবী, তিনি বলছেন যারা এই ঘটনা ধামাচাপা দিতে চাইছেন তারা এখনো ওই হাসপাতালে রয়েছেন, তাই চিকিৎসকরা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন। তাদের শায়েস্তা করার চেষ্টা করা হবে, কারণ তারা এখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এটা হচ্ছে ইন্দিরা জয়সিং অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আইনজীবীর সওয়াল।
প্রধান বিচারপতি বলছেন আপনারা জানেন যে সিবিআই ইনভেস্টিগেশন করছে, সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে সমস্ত পয়েন্ট কিন্তু ইনক্লুডেড রয়েছে, সুতরাং একটু অপেক্ষা করুন। তারপরেই কিন্তু ইন্দিরা জাসি তিনি বলেছেন যে এই প্রশ্নগুলি রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না এবং কিছু ব্যক্তিরই যাদের বিরুদ্ধে তাদের অনাস্থা ছিল জুনিয়র চিকিৎসকদের অভিযোগ তাদেরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই সওয়াল পর্ব চলছে, এখন তারা যে কাজে ফিরবেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি কাটিয়ে, সেই বিষয়ে কিন্তু তাদের আইনজীবী এখনো কোনো ইঙ্গিত দেননি সুপ্রিম কোর্টে। নজর রাখো অর্ণবাংশু। In the performance of duties by these doctors, by the principal. Third, was there any attempt to cover up what happened or to hush up the crime? So a variety of issues is being explored. And what, is there a nexus between them and the West Bengal Medical Council? Is there a nexus between them and the department? Is there a nexus between them and the university? One second. We are seized of the matter. We are not leaving our prayer be. Mr. Sibal, we'll record Mr. Sibal's statement that the Chief Minister of West Bengal has assured the doctors, and which he reiterates before us, that no punitive or adverse action shall be taken against the doctors who are returning back to work in pursuance of your statement. Very well, my lord. But they must return to work, Malaj, is not as. Let it be recorded, my lord. Let it be recorded. But they must return to work. Responding. Confidence building enable us to persuade them to go back to work. The Senior Counsel has earnestly requested the court to record an assurance that no punitive or adverse action shall be taken against the doctors who return to work, particularly having regard to the fact that the concerns of the doctors were over the lack of safety and security, and as a matter of fact, there is an ongoing investigation to determine as to whether there were any financial irregularities in regard to the work at the public hospital. Full stop. Mr. Kapil Sibal, and Senior Counsel appearing on behalf of the state of West Bengal, states that an assurance was held out by the Chief Minister to the junior doctors, jo bhi front hai, which is now reiterated before this court, that no adverse or punitive action shall be taken against the doctors who return to work. For the cease work, Malaj, obviously. For the period during which they were absent. With the caveat, my lord, it will enable them to say, we are failing you. You don't have enough marks. Your lordship will confine it only to adverse action. Now, we have said adverse action. Yes. Occasioned by their abstention from work. That's all. That's all. Abstention from work, my lord, this is a regular. My lord, if I may clarify what Ms. Jaising is saying. Malaj, may I now? My lord, if I may briefly clarify what Ms. Jaising is saying. We have also said that they are going to constitute a confidential grievance redressal mechanism. They must also, Malaj, she said that we'll have a general body meeting. They already said so. You come back to us with even one such concrete case and we will take Malaj, Malaj, may I give? Malaj, I think. May I mention an IA? Malaj, may I have a chance? Malaj? Yes. Malaj, they have said that there will be a general body meeting, Malaj, and then they will join work, Malaj. So as to when that will happen, Malaj, we must know. Because I'm sorry, my lord, I can't give a date. Your lordships, may I date means what? Our order. Yes. The last order, we are not modifying our last order. Okay, okay. Right? We have passed an order last time. Right. We are not modifying that order. We have created conditions for them to come back to work. Yes, yes. We have recorded their assurance that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. Yes, so this must not be open-ended. It should not be. Malaj, 1 second, last thing. Your lordships, may I mention an IA? Somebody. All right, 1 second. Who are you? Who are you appearing for? Lord, stakeholders are heard. Which side? 1 second. Sir, 1 second. Sir, 1 second. 1 second. This is not a political forum, all right? All right? Please, two things. You're a member of the bar. We don't require your affirmation to what we say. Please listen to us. You're a member of the bar. What you say has to abide by the rules of legal discipline. We are not here about what you feel about a particular political functionary or the other. That's not our concern. We are dealing with specific grievances of the doctors, and that will be. If you ask me to direct that the Chief Minister should resign, that's not part of our remit. Lord, the stakeholders are heard. This is not a public platform. He is not concerned. Look,
Look, I'm sorry. You please listen to me. Listen to me. What happened? Otherwise, I'll have you removed from the court. 1 second. Listen to me first. All right, we'll take it up after we Come back. Because I'll take only 1 minute. Because I'll take only 1 minute. But there's only the form 5371 has not been used since 1997. This is a challan. 1 second. Hold on. Video that One is second. there. Really unfortunate. Allow me to say. Yes, allow me to finish. It was not shown to the High Court. That's a wrong statement. I put it all in the affidavit. You may read the affidavit. All right. You have handed over a pen drive to the Solicitor General. No, that is what was different. produced before the High Court. Yes. Solicitor has that. Yes. Mr. Sibal says that the form was not used since 1990. 1997. If that is so, CBI will verify whether. Yes. We'll verify, but if it We use what is called a requisition. We use a requisition. Backed up by the Chief Justice. How can you say so? Malaza, let me just state. We use a. As a state, you cannot say that there is a statutory form which we do. No. We use a requisition Part of the calculation. consistent with the Government of India's standard operating procedures. Yes, so Yes, can't be 99. questions. We don't buy that explanation. Once there is a statutory form, the statutory form. Mundas, all the information is already there in the requisition. Everything in the form is there in the Question is along with the form. requisition is already there. We are not commenting on that. But Manoj, let them in. Right over here. Let them not comment. That's fine. replaced. We do not know, my lord. Start with the regular board at 2 o'clock. Telangana domicile matters item 37. We'll take it up. Don't worry. We'll go in rapid fire. Very well. Grateful, Mari. Obliged. যেমনটা আমরা শুনানির দিকে নজর রেখেছি সরাসরি জুনিয়র চিকিৎসকেরা তারা কাজে ফিরবেন কবে এই বিষয়টা যেরকম এই শুনানি পর্বে উঠে আসছে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে বিশেষ করে গতকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক আন্দোলনকারী চিকিৎসকদের হয়েছে সেই প্রসঙ্গ আনা হয়েছে যে তাদের যখন সব শর্ত মানা হচ্ছে তাহলে তারা এবার কাজে ফিরুন। সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী তারা বলছেন যে আদালতের নির্দেশ মেনে জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরতে চান। সেক্ষেত্রে জেনারেল বডির যে বৈঠক সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন কবে সেই বৈঠক হবে বা কবে কাজে ফিরবেন। এই প্রসঙ্গে যখন রাজ্যের তরফ থেকে জানতে চাওয়া হলে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী তিনি যেমনটা বলছেন যে সে বিষয়ে একটা ডেট এই মুহূর্তে তিনি জানাতে পারছেন না। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন। অর্ণবাংশু, যেমনটা আমরা শুনছিলাম শুনানি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বিষয়টা সামনে আসছে, রাজ্যের তরফ থেকে তাদের কাজে ফিরবেন কবে এই বিষয়টা জানতে চাওয়া হলে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী তিনি বলছেন যে আদালতের নির্দেশে তারা কাজে ফিরতে চান কিন্তু জেনারেল বডির একটা মিটিং হবে এবং তারপর তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আর কোন কোন বিষয় শুনানিতে উঠে আসছে? অর্ণবাংশু, কি চলছে? দেখো, সেটা হচ্ছে যে অবশ্যই বলতে হবে যে আজকের শুনানি পর্বের পর আইনজীবীরা মনে করছেন যে খুব শীঘ্রই অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি কাটিয়ে তারা হয়তো কাজে যোগদান করতে পারেন। কারণ আজকে আদালতে দাঁড়িয়ে যখন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি বলছেন চিকিৎসকদের উদ্দেশ্যে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা কঠোর পদক্ষেপ নেওয়া হবে না, তৎক্ষণাৎ চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন তাহলে এই বিষয়টা রেকর্ড করা হোক যে এই কর্মবিরতি চলাকালীন যারা কর্মবিরতি পালন করেছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না, সেই বিষয়টা রেকর্ড করা হয়েছে। এরপরেই তৎক্ষণাৎ কিন্তু পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন যে আমাদেরকে তারা বলেছেন যে একটা জিবি আছে, জেনারেল বডি মিটিং আছে, তারপর তারা সিদ্ধান্ত নেবে কবে ফিরবেন। এই কিন্তু প্রত্যুত্তরে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেন আমরা আপনাকে দিন জানাতে পারবো না কবে যোগদান করব। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আইনজীবীরা বিশ্লেষণ করছেন বা একটা অংশ ভাবছেন যে খুব শীঘ্রই কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কাজে ফিরবেন এবং যে দাবিগুলো এখনো মানা হয়নি সেই দাবিগুলো খুব শীঘ্রই বিবেচনা করা কিন্তু পরামর্শ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। আরেকটি বিষয়, সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে দাঁড়িয়ে আদালত বলেছে যেটা হচ্ছে এই যে আপনারা যদি এখন কেউ হঠাৎ করে বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, এটা আমরা করতে পারি না, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আমরা কিছু গ্রিভান্স নিয়ে আলোচনা করছি, সমস্যা সমাধানের চেষ্টা করছি, এটা মাথায় রাখবেন যে সুপ্রিম কোর্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়। পরবর্তী হিয়ারিং এ ডেট দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট আশ্বাস দিয়েছে যদি জুনিয়র চিকিৎসকদের কোনো সমস্যার সম্মুখীন হন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আদালতের পথ খোলা হয়েছে, তারা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের নজরদারি বা দৃষ্টি আকর্ষিত করে অভিযোগ জানাতে পারবেন।
অনেকাংশ যেমনটা আমরা শুনানি পর্বে দেখছিলাম যে শুনানি পর্বের একটা বড় অংশ জুড়ে অবশ্যই নিরাপত্তার বিষয়টা সামনে আসলো। গত শুনানিতেও কিন্তু এই হাসপাতালগুলির আরজি করে নিরাপত্তা বিষয়টা যাতে সুনিশ্চিত করে রাজ্য, এটার গত শুনানিতেও প্রধান বিচারপতির তরফে এই নির্দেশ ছিল এবং আজকেও সেই বিষয়টা সামনে আসছে যে কি পদক্ষেপ করা হয়েছে এবং বিশেষ করে আরজি করে নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা ধীর গতিতে চলছে রাজ্য। দেখো, নিরাপত্তার বিষয় নিয়ে আজকে কনফারেন্স ছিল সুপ্রিম কোর্ট নিজেও, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে হলফনামা, সেই হলফনামার মধ্যে তারা কি করবে, কি পরিকল্পনা রয়েছে রাজ্যের সবকটি হাসপাতালের নিরাপত্তা বিষয় সুনিশ্চিত করার ক্ষেত্রে, সেইটার একটা দিক নির্দেশিকা রয়েছে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম 14 ডেজ তারা সময় চাইছেন। সুতরাং আজকে আদালত বলেছে আপনারা আগের নির্দেশ মতো সেই পালন করুন, তারপর সপ্তাহে সমাধান হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে 14 দিন সময়সীমা রয়েছে। 14 দিনের মধ্যে রাজ্যের এবং কলকাতার সবকটি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে তা সুনিশ্চিত করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত ভলেন্টিয়ার রাষ্ট্রসাথীর জন্য নিযুক্ত করা হচ্ছে 1 বছরের জন্য, তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে। কারণ এটা ভুললে চলবে না যে যে অপরাধ সংঘটিত করেছে সে একজন সিভিক ভলেন্টিয়ার। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু 18 থেকে 23 বছর তাদের বয়স, তারা প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে আসে, তাদেরকে আগে সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা, তারা বাড়ি ছেড়ে আসেন। এক। আর দ্বিতীয়ত হচ্ছে মহিলা নারী বা নারী পুরুষের বৈষম্য রেখে কোনো সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নেবে না, আদালত কামনা করছে তাদের কাছ থেকে, আশা করছে তাদের কাছ থেকে। অনেকাংশ নজর রাখো, একাধিক বিষয়ে শুনানি পর্বে যেরকম আজকে উঠে এসেছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ তারা সিবিআই আজকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এবং যেমনটা প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে সিবিআই রিপোর্ট দেখে তারা বিচলিত। তদন্ত শেষ করার এখনো সময় রয়েছে, সিবিআইকে সেই সময়টা দেওয়া হোক, কারণ সত্য উদ্ঘাটন করতে চাইছে সিবিআই, তারা তদন্তের গভীরে যাচ্ছে। এমনটাই কিন্তু প্রধান বিচারপতি তিনি এই যে স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্ট, প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে এমনটাই বলেছেন। আর এরই পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছিল যে নির্যাতিতার বাবার যে উদ্বেগ, সেই উদ্বেগ যথাযথ, যা সূত্র মিলেছে। এর পরবর্তীতে নিরাপত্তার বিষয়টাও সামনে আসলো। সেক্ষেত্রে গত শুনানিতেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সমস্ত হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করার এবং বিশেষ করে হাসপাতালে, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে এই বিষয়গুলো সামনে আসে। রাজ্যের তরফ থেকে বলা হয় একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা তারা কর্মবিরতি প্রত্যাহার কবে করবেন বা তারা কাজে কবে যোগ দেবেন সেই বিষয়টা এসেছে। জেনারেল বডির বৈঠকে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলছেন। আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, একাধিক বিষয় শুনানি পর্বে উঠে এসেছে, নিরাপত্তার বিষয় উঠে এসেছে, তবে জুনিয়র চিকিৎসকেরা যারা এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছেন তারা কাজে কবে ফিরবেন এই বিষয়ে কিছু আসে কিনা উঠে, সেদিকেও সকলের নজর ছিল। সে বিষয়ে ইন্দিরা জয় সিং তাদের আইনজীবী বলছেন যে জেনারেল বডি মিটিং হবে এবং তারপর এই সিদ্ধান্ত হবে। একটু বিস্তারিত বলো এই বিষয়ে ঠিক কি কি শুনানি পর্বে উঠে আসলো। রাজীবের সঙ্গে আমরা কথা বলবো, আরো বিস্তারিতভাবে অবশ্যই জানবো এবং নিরাপত্তার যে বিষয় সামনে এসেছে এবং রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে এই বিষয়ে কিন্তু শীর্ষ আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় এবং ডাক্তারদের নিয়ে নিরাপত্তায় কি কি পদক্ষেপ রাজ্যের তরফ থেকে বলা হয় যে একগুচ্ছ পদক্ষেপ সেক্ষেত্রে করা হয়েছে। ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে, এইরকমই একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক করা হোক এবং যে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী রাখার কথা বলা হয়। এই জায়গা থেকেই কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী থাকলে আদৌ যারা চিকিৎসকেরা রয়েছেন, মহিলা চিকিৎসকেরা রয়েছেন, তারা কতটা নিরাপদ বোধ করবেন। একাধিক সওয়াল জবাব এক্ষেত্রে উঠে আসে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রাজীব, গোটা শুনানি পর্বে আমরা দেখলাম যে স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি বলছেন যা উঠে আসছে তাতে তারা বিচলিত। নির্যাতিতার বাবা তার যে বিচলিত হওয়া সেটাও যথাযথ, সিবিআইকে সময় দেওয়া হোক। নিরাপত্তার প্রসঙ্গ সামনে আসবো সেই বিষয়ে, তবে তার আগে যেটা জানতে চাইবো যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে কবে ফিরবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, সে বিষয়ে উঠে আসলো শুনানি পর্বে। এই বিষয় নিয়ে ঠিক কোন কোন সওয়াল জবাবে কি উঠে আসলো এটা জানতে চাইবো। দেখো, আজকের শুনানিতে জুনিয়র চিকিৎসকরা কবে কাজে যোগ দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো
একেবারে সুনির্দিষ্ট কোনো তারিখ জুনিয়র চিকিৎসকরা তারা জানালেন না। তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি স্পষ্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে তিনি বলতে পারবেন না তারা কাজে কবে যোগ দেবেন। তিনি বলেন জুনিয়র চিকিৎসকদের মধ্যে ফিয়ার সাইকোসিস কাজ করছে, তারা আতঙ্কিত, তার কারণ তারা কাজে যোগ দিলে তাদের সঙ্গে উৎপীড়ন করা হবে, নিপীড়ন করা হবে, তাদের নানাভাবে তাদের হেনস্থা করা হবে, এমন একটা আশঙ্কা তারা করছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি জানিয়ে দেন স্পষ্টতই যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা হবে না। তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক আধিকারিকরা তারাও জানিয়েছেন এর পরেও কাজে না যোগ দেওয়ার কি মানে রয়েছে। পুরো বিষয়টি যদি তুমি দেখো, আজকে সুপ্রিম কোর্ট তারা এই জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়া নিয়ে নরম মনোভাব নিয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই 18 থেকে 23 বছরের ছেলেমেয়েরা তারা এই চিকিৎসক শাস্ত্রে পড়ার জন্য আসে এবং তারা ডাক্তারি প্রবেশিকা পাশ করে তারপর চিকিৎসা পড়তে আসে, সেক্ষেত্রে চিকিৎসক হওয়ার এই যে বয়সের একটা সীমা রয়েছে, অতএব তারা অত্যন্ত কম বয়সী, তাদের সঙ্গে এই সমস্যাগুলো নিয়ে সমাধান করার ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে সব পক্ষকে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু ইন্দিরা জয়সিং জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী ছিলেন তিনি বারংবার এই বিষয়টি তুলে ধরেন যে তারা ভয় পাচ্ছেন, তার কারণ পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন তারা এখনও আরজিকর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। আমি আবারও বলছি, ইন্দিরা জয়সিং তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন এই আরজিকরের খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তারা এখনও আরজিকর হাসপাতালের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন, তাই জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন। এক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি স্পষ্ট করে জানান যে একাধিকবার মুখ্যমন্ত্রী বলেছেন কোনো রকম ভয়ের কারণ নেই, তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সত্ত্বেও যদি কেউ ভয় পান সেক্ষেত্রে কিছু করার নেই। এবং গতকাল যে বৈঠক হয়েছে আমরা দেখেছি রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত যে বৈঠক হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত লেখা হয়েছে, সেই সিদ্ধান্তে উভয় পক্ষ সই করেছে, সেই বিষয়টিও কিন্তু সেই সিদ্ধান্তের কপি কিন্তু আজকে বিচারপতিদের হাতে গিয়েছে, বিচারপতিরা সেটা দেখেছেন। উভয় পক্ষ রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকরা তারা পয়েন্ট আউট করেছেন বিভিন্ন বিষয়ে। এক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি বলেছেন যে সিসিটিভি এবং বিশ্রামাগার সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য সরকার তারা কাজ শুরু করে দিয়েছে। আগামী 7 থেকে 14 দিনের মধ্যে বাকি কাজগুলি সম্পন্ন হবে। অন্যান্য যে কয়েকটি পয়েন্ট রয়েছে, আরও যে কয়েকটি দাবি তাদের পূরণ হতে বাকি রয়েছে, রাজ্য সরকারকেও সেগুলি সংবেদনশীলতার সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে যদি সেগুলি পূর্ণ হয় সেগুলো পূরণ করার জন্য কি কি করণীয় সেই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে একটা বিষয় রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল, কপিল সিবাল তিনি জানাচ্ছিলেন যে সব দাবি প্রায় বেশিরভাগ দাবি মিটে গিয়েছে, সিসিটিভি বসানোর কাজ হয়ে গিয়েছে, নিরাপত্তা রক্ষী নিশ্চিত হচ্ছে, রাজ্যে কত হাসপাতাল রয়েছে, কতগুলি মেডিকেল কলেজ রয়েছে, তার নিরাপত্তা ব্যবস্থা কি, কত নিরাপত্তা রক্ষী, কতগুলি রাজীব, এই জায়গা থেকে যেখানে নিরাপত্তার প্রশ্ন আসছে সেখানে নিরাপত্তার দায়িত্বে কারা থাকবেন? অস্থায়ী নিরাপত্তা রক্ষী, চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী, এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি যে যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা থাকেন তাহলে চিকিৎসকরা, বিশেষ করে যারা মহিলারা রয়েছেন কাজ করছেন, তারা কতটা সেফ ফিল করবেন, এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। একেবারেই আজকের শুনানির এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেখানে কিনা যারা আইনজীবী ছিলেন জুনিয়র ডাক্তারদের পক্ষে তারা এই বিষয়টি তুলে ধরেন যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে মহিলাদের রাতে চিকিৎসা করার ক্ষেত্রে প্রয়োজন নেই, রাতের ক্ষেত্রে তাদের রাত্রিরের সাথী একটি প্রকল্প আনা হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা বড় সংখ্যক বেসরকারি ঠিকা শ্রমিক বলা যেতে পারে যারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করবেন, সেই ঠিকায় নিরাপত্তা রক্ষী নেওয়া হবে যারা 1 বছরের জন্য নিযুক্ত হবেন। অর্থাৎ তারা সরকারি নয়, তারা বেসরকারি কর্মী, তাদের সরকারি কাজে লাগানো হবে 1 বছরের চুক্তিতে। এই চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তিনি একেবারেই আপত্তি জানান। তিনি বলেন যেখানে দেখা যাচ্ছে আরজিকরের ঘটনায় যেখানে মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার,
তিনি আরজিকর হাসপাতালে রাতের অন্ধকারে যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন, সেমিনার হল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, এমন একটি মারাত্মক ভয়ঙ্কর ঘটনা তিনি ঘটিয়েছেন। এর পরেও কিভাবে নিরাপত্তার কাজে চুক্তিভিত্তিক বেসরকারি কর্মীদের নিয়োগ করা যেতে পারে, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তিনি বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে মহিলা এবং পুরুষ অর্থাৎ নারী পুরুষের বিভেদ এক্ষেত্রে রাজ্য সরকার করতে পারে না। মহিলারা তারা চাকরি করবেন, যারা চিকিৎসা করতে এসেছেন, যারা চিকিৎসক হতে এসেছেন, পড়াশোনা করছেন, কেউ ইন্টার্ন রয়েছেন, তাঁরা আপত্তি করছেন না। কিন্তু সরকার কি করে নারী আর পুরুষের মধ্যে বিভেদ করে দিতে পারে 12 ঘন্টার কাজ এবং রাতে কাজ করার ক্ষেত্রে, এই বিষয়টিও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসেছে। এবং সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশাবলী যেটি আমরা শুনেছি, প্রধান বিচারপতি যিনি যেটা লিখিয়েছেন তার মধ্যে এটিও রয়েছে, এই বিষয়টিও রয়েছে যে এই বিষয়গুলি কিন্তু রাজ্য সরকারকে রেকটিফাই করতে হবে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থল থেকে সুপ্রিম কোর্টের শুনানি শুনেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরাও। ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানি চলছে, সওয়াল জবাব শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে কানে হেডফোন এবং সামনে তাদের মোবাইল এবং হাতে যে সেই মোবাইলে তারা যেটা শুনছেন সেটা খুব স্পষ্ট। সিবিআই এখানে যেটা এখন যে যতটা অবধি তারা ইনভেস্টিগেট করেছে সেটা ওনারা কিছুটা হলে বলছে, কিছুটা অবভিয়াসলি বলা যাবে না। একটা রেপ অ্যান্ড মার্ডার কেসের ব্যাপারে পুরোটা তো করা যায় না। যতটা ডেভেলপমেন্ট ওনারা করেছেন আপাতত সেটাই বলছে। একেবারে মন দিয়ে তারা এই লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছে আজকে কোর্টের যেটা চলছে এই মুহূর্তে শুনানি, সেই লাইভ স্ট্রিমিং তারা সকলে মিলে দেখছেন এবং প্রত্যেকে কিন্তু তারা শুনেছেন যে 90 দিনের কথাটাও তারা শুনেছেন, কিন্তু তারা তাও চাইছেন যে এক্ষেত্রে একটা বিচার হোক, দ্রুত বিচার হোক। অ্যাটলিস্ট যাদের বিরুদ্ধে তারা মনে করছেন যে এরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে সামনে আনা হোক। ফলে অধীর আগ্রহে সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে কী হয় সেই দিকে নজর কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সঙ্গে শ্রেয়সী, কলকাতা। জি 24 ঘন্টা শারদ অনন্য, co-presented by জ্যাক অলিভল বডি অয়েল। জ্যাক অলিভল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। Join Sister Nivedita University, Kolkata for higher education and research. Reinvent yourself. Co-powered by পারিবারিক জীবনের অঙ্গ, বিএন ঘাটি আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। বাংলার পথে মানুষের বিশ্বাস, বিগ বুল ই রিকশার সাথে বিগ বুল ইকো ফ্রেন্ডলি ই রিকশা। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। স্পেশাল পার্টনার টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার। গ্যারান্টি মারি শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি। রেলি স্প্রে, ব্যান্ডেজ স্প্রে, যাতে আপনি জেতেন আপনার চোট নয়। কুইজিন পার্টনার বাঙালি বাহারি রান্নার সেরা ঠিকানা 16 আনা বাঙালি। হসপিটালিটি পার্টনার Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফ্র্যাগনেন্স পার্টনার সিক্রেট টেম্পটেশন, পারফিউমস আর বডি স্প্রে মেয়েদের জন্য। ইটস আ সিক্রেট। সহ নিবেদনে EIILM কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আলোকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সিবিআই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। যার রিপোর্ট দেখছি তা চিন্তার বিষয়, গভীরে তদন্ত দরকার, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ কি সিবিআইকে সহযোগিতা করেছে? প্রশ্ন বিচারপতির। মাত্র 27 মিনিটে সিসি ফুটেজ দেওয়া হয়েছে বলে অভিযোগ, সত্যি নয় পাল্টা রাজ্যের আইনজীবী। ফের চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হয়েছে, সুরক্ষা নিশ্চিতের আশ্বাস মিলেছে, এবার কাজে যোগ দিন।
মন্তব্য প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টে রাত্রি সাথী প্রকল্প প্রসঙ্গ, রাতে ডিউটি কম করবেন মহিলারা, এমন বিজ্ঞপ্তি মানা যাবে না। মহিলারা নাইট শিফট করবেন, নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, মন্তব্য সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি, সিবিআইয়ের পর এবার ইডির হানা আরজিকর রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যানের বাড়িতে। দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডির হানা। সিপি, ডিসি নর্থ সহ একাধিক দাবি পূরণের আশ্বাস, কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা, বিকেলে সিদ্ধান্ত জানান চিকিৎসকরা। সরছেন বিনীত গোয়েল, কলকাতার নতুন পুলিশ কমিশনারকে, পুলিশ কমিশনারের চেয়ারে বসবেন কে? জাভেদ শামীম, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকারের নাম নিয়ে জল্পনা, চূড়ান্ত নাম বিকেল 4টে। ঘোষণা আগেই ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের, পরবর্তী মুখ্যমন্ত্রী অতীশ মাল্লের। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার। দেশের মুমতাজ সরকার আর আমি নিয়ে এসেছি 24 ঘন্টার পুজোর ফ্যাশন। প্রত্যেক বছরই আমরা পুজোর সময় কে কিরকম সাজবো সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসি আর কথা বলি যে কিরম ভাবে একটু এরম ভাবে স্টাইল করে সাজলে একটু অন্যরকম কিরকম দেখতে লাগা যেতে পারে, বা হাউ উই ক্যান পুট আর বেস্ট ফুট ফরওয়ার্ড, নিজের ভালো দিকটাকে কিরম ভাবে আমরা আরো শোকেস করতে পারবো। সে নয় ঠিক আছে, কিন্তু আমি জানি আপনার প্রথমেই মনে হচ্ছে এবার পুজো কি, এ কিরকম পুজো, এবার পুজোর মধ্যে আনন্দ উল্লাস সাজে? একেবারেই সাজে না, ডেফিনেটলি সাজে। আর একজন মহিলা হিসেবে সাজে না, কিন্তু ভুলে গেলে চলবে না মাতৃশক্তি, তাকে আমরা পুজো করছি, তাকে আহ্বান জানাচ্ছি। মা পুজো করব, আমরা বলবো যে মা তুমি এসছো, তুমি বাপের বাড়ি এসছো, আমরা তোমার সন্তান। আর মাকে যখন ডাকবো, মাকে যখন আনবো, একটু সাজবো গুজবো না? কেন আমি সাজবো না? আমি একজন মহিলা, একজন নারী, আমার সাজতে ভালো লাগে। আমি সেজে গুজে আমার মাকে আহ্বান জানাবো, আমার মাকে পুজো করবো। ওয়েল, আমি সপ্তমী রেডি। সপ্তমী মানে যদিও পুজো তার আগে থেকেই শুরু হয়ে যায়, মানে মহালয়া পড়ে গেলেই কিন্তু আমরা মোটামুটি রেডি হয়ে যাই। এখন তো দেখি যে তৃতীয়া থেকেই লোকে প্যান্ডেলে বেরিয়ে পড়ে, প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, আর তারপরে সপ্তমী। তো সাজগোজের দিক দিয়ে মোরালেস দেখা যায় ওই সপ্তমী থেকেই লোকেরা সাজুগুজু শুরু করে, আর সেই পুজোর আনন্দ তাতে নেমে পড়ে। সপ্তমীর সময় আমরা একটু হালকার ওপরে সাজি, একদম প্রথমেই ব্রহ্মাস্ত্রটা নিয়ে নেমে পড়ি না। তো কিরম সেজেছি আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমার মুখে বলার থেকে যে আমাকে এরকম ভাবে তৈরি করেছে তাকে ডেকে নি, সে একটু বেটার এক্সপ্লেন করতে পারবে। উজ্জ্বল দত্ত। উজ্জ্বল, কেমন আছো? আরে কেমন আছো মানে তুমি বলো আমাকে কিরকম লাগছে, তুমি তো সাজিয়ে তো দিলে। সুন্দর লাগছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর ব্রাইট রং। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু বিএনঘাটি আসানসোলের শাড়ি। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা গর্জিয়াস লাগবে শাড়িটা পরে। হ্যাঁ, হালকার মধ্যে এত সুন্দর। রাইট, পিঙ্ক, তার মধ্যে এরকম একটু কন্ট্রাস্টিং বর্ডার দিয়ে পাল্লুটা করা রয়েছে, মাল্টি কালার মতো। সত্যি খুবই ভালো, খুব ইজিলি ম্যানিউভার করা যাচ্ছে, নড়াচড়া করা যাচ্ছে, খুবই দরকার এখন। এইটা এরকম হালকা একটা শাড়ি পরে রাস্তায় হেঁটে বেড়ানো বা প্যান্ডেল হপিং করতে খুবই সহজ ব্যাপার, ইজিলি স্ট্রাগল নেই। যেটা আমরা করেছি আজকে সপ্তমী সাজ, তো সপ্তমী সাজে অ্যাজ ইউজুয়াল তুমি বললে যে ব্রহ্মাস্ত্রটা আমরা পরে বের করবো, তো একটু হালকা মেকআপ রেখেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমার প্রিয় যেটাকে তুমি বলো বারান্দা, তো আউটকার্ল করে আমরা সেই হেয়ার স্টাইলিংটা করেছি। এটা মুমতাজেরও ভীষণ পার্সোনালি খুব প্রিয় এই হেয়ার স্টাইলটা, ও নাকি বলে এটা নাকি শুধু আমি ওকে নাকি ভালো। তো একদম পিচ কালারের লিপটা রাখা হয়েছে, লাইট সিম্পল অ্যাজ পসিবল আমরা রেখেছি। অ্যান্ড সঙ্গে রয়েছে শ্রীহরির পার্ল জুয়েলারি, রাইট? তো যেহেতু একটু লাইট সাজ, আমরা পার্ল দিয়ে শুরু করলাম, পরে ক্রমশ প্রকাশ্য আরো ভালো
আছে আছে সাজ আছে আর না আমার তো খুবই ভালো লেগেছে সপ্তমীর লুকটা হালকার উপরে এলিগেন্ট লাগবে কিন্তু ব্রাইটও লাগবে কিন্তু ওভার দ্য টপ লাগবে এটাই হওয়া উচিত সো এটা হলো সপ্তমীর লুক এরপরে আসছি আমরা নেক্সট অষ্টমীর লুক যাই আমরা অষ্টমীর জন্য আমি রেডি লুকটা অ্যাবসলিউটলি অন্যরকম হয়েছে একদমই আলাদা একটা কি বলবো অষ্টমীর দিন আমরা এমনিতেও একটু আলাদা সাজতে চাই সাজটা শুরু হয় একদম সকালবেলা থেকে কারণ অষ্টমীর দিনটা হলো সেই স্পেশাল ডে যেদিন আমরা অঞ্জলি দিই সকাল উঠে আর বলা যেতে পারে এই অষ্টমীর অঞ্জলিটার একটা আলাদা মাধুর্য রয়েছে কেমন যদি মনে হয় এই একটার সময় এই অঞ্জলিটার সময় মা দুর্গার সাথে আমরা সরাসরি একদম তার সামনে বসে মন খুলে কথা বলতে পারি আমি জানি না আমার তো সেটাই মনে হয় যে এই অষ্টমীর অঞ্জলির সময় মায়ের কাছে যাই চেয়েছি আজ পর্যন্ত সবই পেয়েছি আর কেমন যদি মনে হয় মা সত্যি এই সময়টা একদম হাসি মুখে আমাদের সামনে এসে বসেন আর আমাদের সকলের কথা শোনেন এইবারের অঞ্জলিতেও মায়ের সামনে আমরা সবাই বসে মায়ের কাছ থেকে সেই শক্তিটা চাইতেই হবে তাই না যাই হোক অষ্টমীর দিন কিন্তু সবাই এক একজন এক এক রকমের সাজে তো উজ্জ্বল আমাকে অষ্টমীর জন্য এরকম সাজিয়েছে প্যাস্টেল শেডের একটা শাড়ি লাইট কালার শাড়ি কিন্তু আবার তার মধ্যে একটা ফেস্টিভ একটা লুক তো রয়েছেই গয়নাগুলোও ডিফারেন্ট আমার মনে হয় আমার থেকে বেটার এটা উজ্জ্বল এক্সপ্লেন করতে পারবে উজ্জ্বল অষ্টমীর লুকটা বলো তুমি একটু এক্সপ্লেন করো মমতাজ তো বলেই দিলে যে এটা প্যাস্টেল শেডের মধ্যে একটা শাড়ি তো অবভিয়াসলি ফেস্টিভ শাড়ি বলে এর মধ্যে একটা জারি ওয়ার্ক করা শাড়ি আমরা চুজ করেছি অ্যান্ড আমরা জুয়েলারিটা একটু ভাবনা চিন্তা করেই পরিয়েছি খুব ক্লামজি কিছু জুয়েলারি নয় বাট গলাতে একটা হেভি জুয়েলারি এন্ড হেভি কানের দুল দিয়েছি হাতটাকে খালি রেখেছি তো একটা ব্রেক দেওয়ার জন্য হাতেও আবার এন্ড মেকআপ হেয়ারেও আমি রেখেছি যদি কেউ প্যান্ডেল হপিং করবে বা হোয়াটএভার মানে বাইরে ঘুরবে খাওয়া দাওয়া করবে তো আমি এটাতে একটু সন্ধ্যের সাথে চুলটাকে বেঁধে দিয়েছি একটু অন্যরকম করে বেনুনি করে দেওয়া হয়েছে আর মেকআপটা অ্যাজ ইউজুয়াল ফেস্টিভ মেকআপ যেরকম হয় আর কি কাজল লাইনার শ্যাডো গ্লস ইউজ করা হয়েছে সবই রয়েছে কিন্তু ওভার দ্য টপ কোনোটাই লাউড সবটা ব্যালেন্স করে করা হয়েছে এন্ড ওভারঅল সাজটা পুরোটাই ব্যালেন্সড পেস্টেল শেড কিন্তু একটা গর্জিয়াস ব্যাপার রয়েছে এইটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে এটা কিন্তু ডে লুকও হতে পারে আর খুব চট করে এটাকে কিন্তু নাইট লুকেও শিফট করে দেওয়া যেতে পারে মানে এটা এতটাই ব্যালেন্সড একদম সপ্তমীতে আমরা একটা ম্যাজেন্টা পিঙ্কের শাড়ি পরলাম ওটা ছাপা প্রিন্টেড একটা শাড়ি ছিল এখন অষ্টমীর জন্য এটা বেনারসি না এটা বেনারসি নয় এটা একটা সিল্ক ম্যাটেরিয়াল এটার মধ্যে জারি ওয়ার্ক রয়েছে শাড়িগুলো দিয়েছে বিএন ঘাটি আস্থার মাপকাঠি জিটি রোড আসানসোল একদম তো চলো দেখি এবার বিএন ঘাটি আমাদের নবমীর জন্য কি শাড়ি